হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। আমি তোমাদের বর্ণালী ম্যাম, তোমাদের ক্লাস 10-এর আরও একটা ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি। তোমাদের আজকের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগসমূহ। তো খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, তোমরা বুঝতেই পারছো। এই যে বংশগতি রিলেটেড চ্যাপ্টার, একটা জেনেটিক্সের চ্যাপ্টার, আর এটা তোমাদের সেকেন্ড সামেটিভের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখান থেকে তোমরা প্রচুর নাম্বার কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের এই চ্যাপ্টারটা অবশ্যই প্রত্যেককে খুব ভালোভাবে করতে হবে। শুধুমাত্র সেকেন্ড সামেটিভেই নয়, তোমাদের ফাইনাল এক্সামেও কিন্তু সব থেকে বেশি মার্কস ক্যারি করছে এই চ্যাপ্টারটা থেকে। তাই এই চ্যাপ্টারটা কিন্তু প্রত্যেককে ভালোভাবে বুঝতে হবে, প্রত্যেককে কনসেপচুয়ালি বুঝতে হবে। না বুঝলে কিন্তু এই চ্যাপ্টারটা তোমরা আন্দাজে করতে পারবে না, তাই অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে। আর তোমাদেরকে বলি, তোমরা যারা দেখছো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি একদম দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি কারোর এই চ্যাপ্টার রিলেটেড কোনো রকম কোনো ডাউটস কিন্তু থাকবে না। তাই প্রত্যেককে কিন্তু একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। চলো তাহলে আমরা স্টার্ট করব বংশগতি ও কয়েকটি সাধারণ রোগসমূহ। ফার্স্টেই চলে আসি চ্যাপ্টারের নামে। চ্যাপ্টারের নামে কি বলছে? বংশগতি। বংশগতি মানে বংশ পরম্পরায় কোন জিনিসটা গতিশীল। বংশ পরম্পরা বলতে কি বোঝায়? এই যে মা বাবা থেকে যে সন্তান তৈরি হচ্ছে, তাহলে মা বাবার মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোই কিন্তু কোথায় আসছে? সন্তানের দেহে আসছে। আবার সন্তানের তখন সে যখন পরিণত বয়স হচ্ছে, তার যখন সন্তান হচ্ছে, তার বৈশিষ্ট্যগুলো তার পরবর্তী অপত্যে সঞ্চারিত হচ্ছে। তো এভাবে বংশ পরম্পরায় পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের দেহে কি হচ্ছে? ট্রান্সফার হচ্ছে। কিসের মাধ্যমে ট্রান্সফার হচ্ছে সেটা কি জানো? কিসের মাধ্যমে ট্রান্সফার হচ্ছে? আমাদের দেহ এক বা একাধিক কোষ নিয়ে গঠিত। তো ধরে নাও আমরা এর আগে জনন চ্যাপ্টার পড়লাম। জনন চ্যাপ্টারে আমরা কি দেখেছি? যে পিতার দেহে কি তৈরি হয়? পিতার দেহে শুক্রাণু, যেটাকে বলা হয় পুংগ্যামেট, শুক্রাণু তৈরি হচ্ছে। আর মাতার দেহে কি হবে? মাতার দেহে ডিম্বাণু তৈরি হবে। মাতার দেহে ডিম্বাণু তৈরি হবে। তো এই শুক্রাণু আর ডিম্বাণু এরা হচ্ছে গ্যামেট। গ্যামেট কি প্রকৃতির হয়? গ্যামেট মূলত এককোষী হয়ে থাকে। এককোষী মানে এরা একটা মাত্র কোষ নিয়ে গঠিত। তাহলে এই কোষের মধ্যে কি একটা নিউক্লিয়াস প্রেজেন্ট রয়েছে না? ঠিক তেমন ডিম্বাণুর মধ্যেও, ডিম্বাণু একটা কোষ, তার মধ্যে কি রয়েছে? একটা নিউক্লিয়াস প্রেজেন্ট রয়েছে। তবে এই কোষগুলো কি অবস্থায় রয়েছে? এই কোষগুলো হ্যাপ্লয়েড অবস্থায় রয়েছে। ম্যাম হ্যাপ্লয়েড মানে কি? আমরা তো জানি না। হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড দুটো দশা আসে। অ্যাকচুয়ালি আমাদের যে কোষ, মানুষের দেহে যে সমস্ত কোষ রয়েছে, সেই প্রত্যেকটা কোষে, ধরো এই একটা কমপ্লিট কোষ, আমি আমার হাতের থেকে যে কোনো একটা কোষ নিয়ে দেখছি, সেই কোষের নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখব যে এরকম কিছু প্যাঁচানো বস্তু দেখতে পাওয়া যায়। এই প্যাঁচানো বস্তুটাকে বলা হয় ডিএনএ। কি বলা হচ্ছে? ডিএনএ বলা হচ্ছে, যেটা কোষের নিউক্লিয়াসে থাকে। আমরা এর আগে কোষ চ্যাপ্টার পড়েছি অলরেডি, তোমরা ডিএনএ সম্পর্কে জানো। তাহলে এই ডিএনএ কতগুলো প্রেজেন্ট থাকে? এই ডিএনএ মানুষের এক একটা কোষে 46টা অর্থাৎ 23 জোড়া উপস্থিত থাকে। 23 জোড়া উপস্থিত থাকে। 23 জোড়া কেন বলছি? কারণ দুটো করে দেখা যাবে সেম টাইপের দেখতে, দুটো করে সেম টাইপের দেখতে হয়। ধরো 46টা যে ডিএনএ রয়েছে, এই ডিএনএগুলো যখন কোষটা সবে তৈরি হলো, তখন ডিএনএগুলো এরকম খোলা সুতোর মতন স্ট্রাকচারে রয়েছে। কিন্তু এরা যখন কোষ বিভাজন করতে যাবে, মানে কোষটা যখন আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছে, বড় হচ্ছে, এরপর এই কোষটাকেও আবার বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করতে হবে, তখন এই প্রত্যেকটা ডিএনএ কি করে? নিজেদের মধ্যে পেঁচিয়ে ঘনীভূত হয়ে একটা স্ট্রাকচার তৈরি করে, যেটাকে আমরা বলি ক্রোমোজোম। এরকম এক একটা ডিএনএ এরকম স্ট্রাকচার তৈরি করে, এগুলোকে বলছি আমরা কি? ক্রোমোজোম। ক্রোমোজোম। আচ্ছা, তাহলে এরকম ক্রোমোজোম কটা বলছি আমাদের দেহে? টোটাল 46টা। আর এই 46টাকে আমরা 23 জোড়া বলছি, কারণ এক একটা জোড়ার ক্রোমোজোম যদি আমরা দেখি, এই ধরো এটা ধরো 1 নাম্বার জোড়া, তাহলে এরা দুজন পরস্পর সেম হবে। এর মধ্যেও যা যা জিন রয়েছে, জিন মানে ডিএনএর ক্ষুদ্রতম অংশ,
যা কি বহন করে, যা নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে। মানে ধরো আমার স্ট্রেট হেয়ার হবে না কার্লি হেয়ার হবে, সেটাও কোনো না কোনো জিন মেনটেন করছে, মানে ডিএনএর কোনো ছোট্ট টুকরো মেনটেন করছে। আমার স্কিন কালার কি হবে সেটাও কোনো না কোনো জিন মেনটেন করছে। আমার চোখের মনির কালার কেমন হবে, ঠিক আছে, তারপরে আমার চোখের গঠন কেমন হবে, আমার হাইট কত হবে, এই সমস্ত কিছু এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্যগুলোকে কোনো না কোনো জিন মেনটেন করছে, ঠিক আছে। তাহলে এর মধ্যেও যা যা জিন রয়েছে এই ক্রোমোজোমেও সেম সেম জিন রয়েছে। তাহলে এক একটা জোড়াই সেম টাইপের জিন থাকে, তাই এদেরকে বলা হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম। তো এরকম যদি আমি পরের জোড়াটায় চলে যাই, ধরো সেকেন্ড যে জোড়াটা, এটা ধরো সেকেন্ড জোড়া, এটা হচ্ছে সেকেন্ড জোড়া। তাহলে এই ক্রোমোজোমের সাথে এই ক্রোমোজোমের কোনো কিন্তু মিল নেই, এর সাথে এর কোনো রকম মিল নেই, এরা কমপ্লিটলি ডিফারেন্ট। আবার এই দুটো সেম। তাহলে 23টা জোড়াই 23 রকমভাবে জিনগুলো বিন্যস্ত হয়ে রয়েছে। তাহলে এই যে 23টা জোড়ার সেট, তো কখনো কখনো যখন গ্যামেট তৈরি হয়, যখন গ্যামেট তৈরি হয় আমাদের দেহকোষে, প্রত্যেকটা দেহে থেকে তুমি মাথা থেকে কোষ নাও, পা থেকে কোষ নাও, দেহের যে কোনো অংশ থেকে কোষ নাও না কেন, সেই কোষে টোটাল 46টা ক্রোমোজোমই থাকবে। কিন্তু শুধুমাত্র গ্যামেট যদি আমরা দেখি, অর্থাৎ শুক্রাণু আর ডিম্বাণু, এগুলোতে কটা করে ক্রোমোজোম থাকবে? অর্ধেক সংখ্যক। মানে এই 23টা জোড়ার মধ্যে প্রত্যেকটা জোড়া থেকে একটা করে ক্রোমোজোম নিলে যে সেটটা তৈরি হবে সেটাকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড সেট। আর প্রত্যেকটা ক্রোমোজোম দুটো করে অবস্থায় থাকলে সেটাকে বলা হয় ডিপ্লয়েড স্টেট। তাহলে 46টা ক্রোমোজোম বিশিষ্ট দশাকে আমরা বলবো ডিপ্লয়েড দশা, আর 23টা ক্রোমোজোম সমন্বিত যে দশা সেটাকে বলবো হ্যাপ্লয়েড দশা। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু অর্থাৎ এরা যে গ্যামেট, এই গ্যামেটের মধ্যে কীরকম দশা রয়েছে? হ্যাপ্লয়েড দশায় ক্রোমোজোমগুলো রয়েছে। তো এই হ্যাপ্লয়েড দশায় যখন ক্রোমোজোমগুলো রয়েছে, এই দুটো গ্যামেট যখন মিলিত হবে, মানে দুটো গ্যামেটের নিউক্লিয়াস কি হয়? ফিউজ হয়ে যাবে বা মিলিত হয়ে যাবে। মিলিত হলে তৈরি হবে কি? জাইগোট। এখান থেকে কি তৈরি হবে? একটা নতুন কোষ তৈরি হবে। এই নতুন কোষটাকে বলা হয় জাইগোট। আর এই জাইগোটের মধ্যে তাহলে কতগুলো ক্রোমোজোম হয়ে যাবে? মায়ের থেকে আসছে 23টা, বাবার থেকে আসছে 23টা, তো এখানকার 23টা এখানকার 23টা মিলে হয়ে গেল 23 জোড়া বা 46টা ক্রোমোজোম। তাহলে এটাকে আমরা ডিপ্লয়েড বলতে পারি। তাহলে এই যে জাইগোটটা তৈরি হলো, এই জাইগোটটাই এবার কোষ বিভাজন করে করে কোষের সংখ্যা বৃদ্ধি করবে এবং একটা পূর্ণাঙ্গ শিশু তৈরি করবে। তাহলে শিশুরা যে তৈরি হচ্ছে, শিশুর প্রত্যেকটা কোষ এই জাইগোটের অনুরূপ হবে। আর এই জাইগোটটা কার থেকে তৈরি হলো? মা এবং বাবার থেকে। আর মা বাবার থেকে তাহলে সন্তানের দেহে কি এলো এক্স্যাক্টলি? এলো নিউক্লিয়াসের মধ্যে থাকা এই যে ডিএনএ। আর এই ডিএনএগুলোই কিন্তু আমাদের বিভিন্ন বৈশিষ্ট্যের জন্য দায়ী। তাহলে বংশ পরম্পরায় বা বংশগতি যদি আমরা বলি, তাহলে বংশ পরম্পরায় কি সঞ্চারিত হচ্ছে পিতামাতা থেকে সন্তানের দেহে? ডিএনএ সঞ্চারিত হচ্ছে। আর এই ডিএনএর মধ্যেই লুকিয়ে আছে আমাদের বিভিন্ন ক্যারেক্টার। মানে আমি কেমন দেখতে হব, আমার বডি স্ট্রাকচার কেমন হবে, আমার বডির প্রত্যেকটা পার্টস কেমন হবে, ভেতরের অঙ্গগুলো কেমন হবে, এই সমস্ত কিছু মেনটেন করছে কে? আমাদের ডিএনএ বা জিন। ডিএনএর ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো এক একটা জিন, আর সেই জিনগুলো এক একটা বৈশিষ্ট্য মেনটেন করছে। বোঝা গেছে? তাহলে আমরা কিন্তু এই ডিএনএ সম্পর্কেই পড়বো যে আমরা এটা জানলাম কি করে যে পিতামাতার ডিএনএ আমাদের মধ্যে আসছে আর পিতামাতার ডিএনএর মধ্যে সমস্ত বৈশিষ্ট্য আছে। তো এটা তো নিশ্চয়ই একদিনে কেউ আবিষ্কার করে ফেলেনি। তো এইটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল। তিনি কিন্তু এই বংশগতির পরীক্ষা করেছিলেন কিসের ওপর? মটর গাছের ওপর তিনি পরীক্ষা করেছিলেন এবং সেখানে তিনি অনেক কিছু আবিষ্কার করেছেন এবং আলটিমেটলি এই বংশগতি সম্পর্কে যে ধারণা তিনি প্রকাশ করতে পেরেছিলেন, যার জন্য বংশগতির জনক কাকে বলা হয়? মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়। তাহলে দেখো এখানে এই যে বংশগতির যে সংজ্ঞাটা দেওয়া আছে, বংশগতির সংজ্ঞায় কি বলা হয়েছে? যে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে, পদ্ধতিটার নাম কি? জনন। অবশ্যই জনন ছাড়া অন্য কোনোভাবে তো ট্রান্সফার করা সম্ভব না। তো জননের মাধ্যমে কি হয়? এই যে জনিত্রী জীব, জনিত্রী মানে হচ্ছে পিতামাতা, জনিত্রী মানে যারা জন্ম দিচ্ছে, পিতামাতা। জনিত্রী জীবের জিন নিয়ন্ত্রিত চারিত্রিক বৈশিষ্ট্যগুলো পরবর্তী অপত্যে, অর্থাৎ জনিত্রী বা পিতামাতার দেহে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে, মানে তাদের বৈশিষ্ট্য মেনটেনকারী, মা বাবার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে জিনগুলো তাদের বডিতে রয়েছে, সেগুলো কি হচ্ছে?
সেই বৈশিষ্ট্যগুলো পরবর্তী অপত্য বংশগুলোতে সঞ্চারিত হয়, এই ঘটনাকেই আমরা বলছি বংশগতি। বোঝা গেল বংশগতি জিনিসটা কি? এবার চলে আসছি প্রকরণ। আরও একটা টার্ম রয়েছে, এই টার্মটা সম্পর্কেও আমাদের জানতে হবে, এটা হচ্ছে প্রকরণ। প্রকরণ বলতে কি বোঝায়? বলছে পরিবেশের বিভিন্ন শর্তের সাপেক্ষে কোনো প্রজাতির অন্তর্গত প্রতিটি জীবের মধ্যে আকার, আয়তনগত, আচরণগত, গঠনগত এবং বংশগতভাবে সঞ্চারণযোগ্য যে পার্থক্যসূচক বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। দেখো, আমি যদি বলি যে আমরা আজকে আমাদের গঠন যেমন, মানে একটা আধুনিক মানুষ দেখতে যেমন হয়, তার একটা মাথা রয়েছে, দুটো চোখ রয়েছে, দুটো হাত রয়েছে, পা রয়েছে। আচ্ছা, এই মানুষ কাদের থেকে তৈরি হলো? তোমরা প্রত্যেকে জানো বানর শ্রেণী থেকে মানুষের উৎপত্তি হয়েছে, তাই না? এরপরে আমরা অভিব্যক্তি চ্যাপ্টারও পড়ব। অভিব্যক্তি মানে কি? পৃথিবীর শুরুতে কিন্তু এত জীব, আজকে দাঁড়িয়ে তুমি যত জীব সম্পর্কে জানো, এই যে এত জীব পৃথিবীতে রয়েছে, শুরু থেকেই কি সবাই ছিল? না, শুরু থেকে কিন্তু সবাই ছিল না। তাহলে পৃথিবী সৃষ্টির পর প্রথমে সরল কিছু জীব সৃষ্টি হয়েছে, তারপর সেই সরল জীবগুলো থেকে জটিল জীব সৃষ্টি হয়েছে। ধীরে 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 মাত্র 1 মিলিয়ন বছর আগে, মানে পৃথিবী সৃষ্টি হয়েছে প্রায় 4.6 মিলিয়ন বছর আগে, বিলিয়ন বছর আগে, এবং প্রাণ তৈরি হয়েছে পৃথিবীতে 4 বিলিয়ন বছর আগে। আর আমরা অর্থাৎ আধুনিক মানুষ তৈরি হয়েছে পৃথিবীতে মাত্র 1 মিলিয়ন বছর আগে। তাহলে তার আগে যে সমস্ত জীব ছিল তাদের থেকেই কোনো না কোনোভাবে মানুষের উৎপত্তি হয়েছে। মানুষের আগে কারা ছিল? বানর শ্রেণী ছিল। তাহলে এই বানর শ্রেণী থেকে মানুষের উৎপত্তি হলো কি করে? ধীরে ধীরে কিছু না কিছু চেঞ্জেস হয়েছে। দেখো, বানররা যখন তাদের শাবকের জন্ম দিচ্ছে, তাদের যে পিতামাতা, সেখান থেকে যে অপত্য তৈরি হলো, তাদের মধ্যে ওই পিতামাতার বৈশিষ্ট্যই আসার কথা বংশগতের রুলস অনুযায়ী, তো সেভাবেই কিন্তু আসছিল। কিন্তু ছোট ছোট কিছু চেঞ্জেস হয়ে যাচ্ছিল। কিভাবে চেঞ্জেস হচ্ছিল? যে ধরো কোনো জিন কাজ করলো না, বা কোনো জিন একটুখানি ডিফারেন্ট হয়ে গেল। অ্যাকচুয়ালি জিন কি বলো তো, আমি একটুখানি যদি তোমাদের ধারণা দিই, ধরো এই যে ডিএনএ রয়েছে, আমরা এর আগের চ্যাপ্টারে ডিএনএ স্ট্রাকচার পড়েছি তো প্রত্যেকে, আশা করি প্রত্যেকে তোমরা পড়েছো। এইগুলো ডিএনএর যে মাঝখানে আমি সিঁড়ির মতন আঁকছি, এগুলো কি? এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস, তাই না? এই সিঁড়ির মতন অংশগুলো কি? নাইট্রোজেন বেস। আর এই নাইট্রোজেন বেস কত রকমের হতে পারে? 2 রকমের হতে পারে, একটা পিউরিন বেস আর একটা পিরিমিডিন বেস। এই 2 রকম হতে পারে। পিউরিন বেস আবার অ্যাডেনিন গুয়ানিন হয়, পিরিমিডিন বেস আবার থাইমিন আর সাইটোসিন হয়। এবার এই যে বেসগুলো, এগুলো একটা নির্দিষ্ট সজ্জারীতিতে কিন্তু ডিএনএর মধ্যে প্রেজেন্ট থাকে। আর কোনো মানুষের সাথে কোনো মানুষের ডিএনএর এই সজ্জারীতি কখনো 100% মিলবে না। তার মানে ধরে নাও আমি সাপোজ লিখলাম এখানে এ রয়েছে, তারপর টি রয়েছে, তারপর জি রয়েছে, আবার এ রয়েছে, সি, টি, টি, সি, সি, জি, ধরো এরকম। এটা যেমন খুশি থাকতে পারে, যে কোনো মানুষের মধ্যে যেমন খুশি প্রেজেন্ট থাকতে পারে। তো ধরে নাও এখান থেকে এই পর্যন্ত টোটাল 500টা বেস পেয়ার রয়েছে। কটা রয়েছে? টোটাল 500টা বেস পেয়ার রয়েছে। আর এই বেস পেয়ারের যে নির্দিষ্ট সজ্জারীতি, ধরো আমি যেটা লিখেছি, এই রকম সজ্জারীতি 500টা বেস পেয়ার মিলে কত কি তৈরি হয়ে গেল? একটা জিন তৈরি হয়ে গেল। মানে এই জিনটা স্ট্রেট হেয়ার বানাচ্ছে। তার মানে প্রত্যেকটা জীবের ডিএনএ তো সেম হবে না। আমার ডিএনএ আর একটা লোকের ডিএনএ, তার ডিএনএ কখনোই 100% ম্যাচ হবে না, কিন্তু কিছু কিছু জায়গায় তো ম্যাচ হতেই পারে। ধরো এই জিনটা 500টা বেস পেয়ার মিলে, তাহলে 500টা বেস পেয়ারে এই যে সিকোয়েন্স আছে এ টি জি এ সি টি টি সি সি জি, এই সেম সিকোয়েন্স যদি আরও একটা মানুষের থাকে, তাহলে এই জিনটার যে বৈশিষ্ট্য, যেটা আমি বললাম স্ট্রেট হেয়ার, তাহলে তার মধ্যেও রয়েছে। তার মানে যে সমস্ত মানুষদের স্ট্রেট হেয়ার, তাহলে ওই স্ট্রেট হেয়ারের যে পার্টিকুলার জিন, যে জিনটা ওই বৈশিষ্ট্য মেনটেন করছে, তাহলে স্ট্রেট হেয়ার তো অনেক মানুষের মধ্যেই রয়েছে। তাহলে ওই জিনের পার্টিকুলার অংশটা কিন্তু প্রত্যেকের মধ্যেই রয়েছে, যাদের যাদের স্ট্রেট হেয়ার। তাহলে ওই পার্টটাও তাদের সাথে ম্যাচ করলো, কিন্তু তাই বলে কি বাকি পার্ট ম্যাচ করবে না? কখনোই 100% ম্যাচ করবে না, খুব কম পার্সেন্টেজ ম্যাচ করতে পারে। ঠিক আছে? তাহলে এইরকমভাবে এই জিনের অ্যারেঞ্জমেন্টগুলো হয়ে যাচ্ছে কি, এক একটা জিন, বেস পেয়ারের অ্যারেঞ্জমেন্টগুলো হয়ে যাচ্ছে এক একটা জিন, আর এই জিনগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী। এবার এই যে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টে যদি হঠাৎ কোনো প্রবলেম হয়ে যায়, প্রবলেম মানে ম্যাম
এখানে যদি এদের সিকোয়েন্স চেঞ্জ হয়ে যায়, ধরো এর জায়গায় টি চলে এলো, সি এর জায়গায় এ চলে এলো, এর জায়গায় এ চলে এলো, মানে এদের রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, তাহলে কি হবে? এইরকম ছোট ছোট চেঞ্জেসের ফলে সেই জিনটার বৈশিষ্ট্যই পাল্টে যায়, ঠিক আছে? সেই জিনটার এই বৈশিষ্ট্য আর থাকছে না, তখন অন্য বৈশিষ্ট্য দেখাচ্ছে। তাহলে কি হলো? এই নতুন বৈশিষ্ট্যটা যখন সন্তানের দেহে যাবে, সন্তানের দেহে গিয়ে যদি এরকম কোনোভাবে মিউটেশন হয়ে যায়, এটাকে বলা হয় মিউটেশন। এই যে বেস পেয়ারের সজ্জারীতিগুলো পরপর রয়েছে না, এগুলো যদি কোনো রকম চেঞ্জ হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে? পিতামাতার অনুরূপ বৈশিষ্ট্য আর আসছে না, তাহলে একটা নতুন বৈশিষ্ট্য কিন্তু সন্তানের দেহে চলে আসছে। তো এইরকম ছোট ছোট মিউটেশন হতে হতে, মিউটেশন তো এক দুদিনে হয় না, ছোট ছোটভাবে হতে 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 অনেক বছর পর, অনেক হাজার হাজার বছর পর গিয়ে একটা বড় পরিবর্তন দেখা দিল, যেটা 100 বছর আগে জীবটা এরকম ছিল, প্রত্যেক জন্মে মানে জননের পর অপত্য সৃষ্টি হতে হতে একটু একটু করে চেঞ্জেস হচ্ছে, একটু একটু করে চেঞ্জেস হতে হতে দেখা যাচ্ছে কয়েকশো বছর পর ওই প্রথম যে পিতামাতা আর একদম শেষ যে অপত্য, তাদের মধ্যে প্রচুর ভ্যারাইটি দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর ডিফারেন্ট বৈশিষ্ট্য দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে অত বছর ধরে কি হয়েছে? অল্প অল্প করে মিউটেশন হতে হতে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটেছে। এর ফলে কি হয়েছে? লেজ আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। কক্সিস, আমাদের যে ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড রয়েছে, মেরুদণ্ডের নিচে একদম থাকে কক্সিজিয়াল, আর এইটা কি হচ্ছে? আস্তে আস্তে রিডিউস হয়েছে। তাহলে এই রিডিউস হতে হতে এখন দেখো মানুষের কিন্তু লেজ নেই, আধুনিক মানুষের, তাই না? কিন্তু বানরের তো রয়ে গেছে। তাহলে এই যে চেঞ্জেসগুলো হচ্ছে, এই চেঞ্জেসগুলোকে বলা হয় প্রকরণ। তো এই প্রকরণের ফলে কি হতে পারে? এই প্রকরণের ফলে হঠাৎ আকারগত, আয়তনগত, আচরণগত, গঠনগত কিছু না কিছু পার্থক্য অপত্যের মধ্যে দেখতে পাওয়া যায়, এটাকেই বলা হচ্ছে প্রকরণ। এই প্রকরণের যদি আমি এক্সাম্পল দিই, প্রকরণের প্রকারভেদ এই যে একটা রয়েছে ধারাবাহিক প্রকরণ, আর একটা, সরি এটা ধারাবাহিক প্রকরণ হবে না, একটা রয়েছে ধারাবাহিক প্রকরণ, আর একটা কি রয়েছে ধারাবাহিক প্রকরণটা কি বলছে আমি দেখো বলে দিচ্ছি। ধারাবাহিকভাবে এগোচ্ছে যেটা, মানে প্রকরণ মানে বুঝতে পারলাম আমরা চেঞ্জ হচ্ছে। তাহলে কি চেঞ্জ হচ্ছে? দেখো আমাদের গায়ের রং বা উচ্চতা, এই যে গায়ের রং যেটা দিয়েছে, আমাদের গায়ের রং মেনটেন করতে না 20খানা জিন কাজ করে। ন্যাচারালি আমরা যদি আমাদের বৈশিষ্ট্যগুলো দেখি, এক একটা বৈশিষ্ট্য মেনটেন করার জন্য কিন্তু এক একটা জিন রয়েছে, ঠিক আছে? কিন্তু আমাদের গায়ের রং, স্কিন কালার কি হবে সেটা মেনটেন করার জন্য 20খানা জিন রয়েছে। আর এই 20খানা জিন প্রত্যেকটা মানুষের মধ্যে যখন যাবে, 20টাই কি একসাথে যাবে? চেঞ্জেস হতেই পারে, একটা দুটোর মধ্যে তো চেঞ্জেস হতেই পারে, ঠিক আছে? এই চেঞ্জেসের জন্য কি হচ্ছে? নতুন নতুন কালার তৈরি হচ্ছে, নতুন নতুন বৈশিষ্ট্য তৈরি হচ্ছে। তার মানে পিতামাতার গায়ের রং যা, সন্তানের গায়ের রং কি সেম তাই হবে? একেবারেই নয়, কখনোই হুবহু সেম তো হবে না, কিছু না কিছু চেঞ্জেস তো হবেই। ওই 20খানা জিনের মধ্যে কোনো না কোনো জিন তো অ্যাবসেন্ট হয়ে যাবে, আর কোনো জিন ডাবল হয়ে যেতে পারে। তাহলে এক্ষেত্রে এই প্রকরণটা কিন্তু ধারাবাহিকভাবে চলছে, ঠিক আছে? আর এক ধরনের প্রকরণ রয়েছে, এটা কিন্তু ধারাবাহিকভাবে হবে না, অ্যাকচুয়ালি এক্সাক্ট টার্মটা আমি বলতে পারছি না। এই যে হেক্সাড্যাকটাইলি বা এটাকে পলিড্যাকটাইলিও বলা হয়। পলিড্যাকটাইলি মানে অনেকগুলো আঙুল, আর এটা হচ্ছে 6টি আঙুল। 6টি আঙুল মানে হেক্সাড্যাকটাইলি মানে 6টা, অনেকে দেখবে 5টার জায়গায় 6টা আঙুল। এটা হচ্ছে হঠাৎভাবে কোনো মিউটেশনের ফলে, হঠাৎ কোনো মিউটেশনের ফলে বা রিকম্বিনেশনের ফলে যদি হঠাৎ পরিবর্তন দেখা যায়, তাহলে সেটাকে বলা হচ্ছে এরকম আকস্মিক প্রকরণ বা এরকম কিছু একটা টার্ম রয়েছে, এটা বলা হবে। তাহলে এক্ষেত্রে কিন্তু সব সময় যেটা দেখতে পাওয়া যায় তা কিন্তু নয়, ঠিক আছে? তাহলে ধারাবাহিক প্রকরণ গেল, আর হচ্ছে হেক্সাডাইলি 6টা আঙুল যেটা আকস্মিক বা হঠাৎ প্রকরণ, সেটা কিন্তু আমরা দেখলাম। তাহলে এই প্রকরণের অ্যাকচুয়ালি কারণটা কি? একটা তো বলেই দিলাম মিউটেশন, প্রকরণের কারণ একটা হয়ে যাচ্ছে মিউটেশন। তাহলে আমি পরপর যদি লিখি, 1 নম্বর কারণ হয়ে যাচ্ছে কি মিউটেশন। মিউটেশন মানে কি বললাম? ওই যে জিনগুলো রয়েছে, ধরো এখানে যে বেস পেয়ারগুলো রয়েছে, ধরো আমি দিলাম এ সি জি এরকম পরপর রয়েছে, এইগুলো কোনো রকমভাবে যদি চেঞ্জ হয়ে এদের স্থান পরিবর্তন হয়ে ধরো এরকম হয়ে গেল, বা যে কোনো কিছু হতে পারে, চেঞ্জ যে কোনোভাবে হতে পারে। তো যদি কোনো জায়গায়, তাহলে জিনের কোনো স্থানে সজ্জারীতির পরিবর্তন, ঠিক আছে, সজ্জারীতির পরিবর্তন হলে সেখানে মিউটেশন ঘটে।
তাহলে মিউটেশন ঘটলে কি হবে, জিনের সজ্জারীতি চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে তার বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা মিউটেশন গেল। এরকমই আরও একটা কারণ হচ্ছে রিকম্বিনেশন বা পুনঃসংযুক্তি, যেটাকে বলা হচ্ছে রিকম্বিনেশন। রিকম্বিনেশন মানে কিন্তু সেম। রিকম্বিনেশন মানে দেখো, আমাদের যখন গ্যামেট তৈরি হয় না, ধরো মায়ের মধ্যে গ্যামেট তৈরি হচ্ছে, এটা হচ্ছে 9 নাম্বার ক্রোমোজোম, তাহলে 9 নাম্বার ক্রোমোজোমে আরও একটা তো থাকবে, দুটো করে থাকে এক একটা জোড়াই, তাহলে 9 নাম্বার জোড়াই এরকম দুটো ক্রোমোজোম রয়েছে, যেটা কোষ বিভাজনের সময় এরকম বেমতন্তু বরাবর অ্যারেঞ্জ হয়েছে। তো আমি একটাকেই দেখাচ্ছি, এই বেমতন্তু বরাবর যখন অ্যারেঞ্জ হয়েছে, এ কি করলো, ওপরের দিকে চলে যাচ্ছে, এ কি করলো, নিচের দিকে চলে আসছে, তাই তো। এবার এই দুটো হওয়ার সময় এখানে না একটা জিনিস ঘটে, যেটাকে বলা হয় ক্রসিং ওভার। কি বলা হয়, ক্রসিং ওভার। অর্থাৎ এই যে একটা ক্রোমোজোম, এর সাথে এর যে সমসমস্ত ক্রোমোজোম, এরা যখন জোট বাঁধছে, তখন এদের দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কি হয়, দেহাংশের বিনিময় হয়, যেটাকে আমরা বলি কি ক্রসিং ওভার। এটাকে বলছি আমরা ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভারের ফলে কি হবে, যখন এরা দুদিকে যাওয়ার জন্য মানে একদম রেডি, যে এদিকে যাবে এদিকে যাবে, মানে দুজনের মধ্যে একটা বিকর্ষণ কাজ করছে, তার ফলে কি এরা পরস্পর থেকে ছিটকে যাওয়ার একটা প্রবণতা থাকবে। যাওয়ার সময় যখন টান হচ্ছে, এই ক্রোমোজোমের কিছু পার্ট এতে চলে আসতে পারে, এই ক্রোমোজোমের কিছুটা পার্ট ওতে চলে যেতে পারে, মানে কি হতে পারে রেজাল্ট, এইরকম হতে পারে। তো এই গ্রিন কালারের পার্ট কিছু এতে চলে আসতে পারে, আবার এরকমও হতে পারে, এই গ্রিন কালারের মধ্যে ওইটা কিছুটা চলে আসতে পারে। তাহলে কি হলো, ক্রোমোজোমের দেহাংশের খণ্ডাংশের বিনিময় হলো, তার ফলে কি জিনের যে সজ্জারীতি ছিল সেটা চেঞ্জ হয়ে গেল না, এটাকে বলা হচ্ছে রিকম্বিনেশন। কম্বিনেশন চেঞ্জ হয়ে গেল জিনের। তাহলে এই রিকম্বিনেশনের ফলেও কিন্তু বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে, অর্থাৎ নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটতে পারে, এটাও প্রকরণের একটা কারণ। ঠিক আছে, তাহলে প্রকরণের এরকম কারণ রয়েছে ক্রসিং ওভার, রিকম্বিনেশন, মিউটেশন, এই সমস্ত কারণে কিন্তু প্রকরণ ঘটে থাকে। এটা গেল আমাদের বংশগতি আর প্রকরণ বলতে কি বুঝি, জাস্ট একটা বেসিক টার্ম, এখান থেকে তেমন কোনো কোশ্চেন কিন্তু হবে না। এইবার এখান থেকে আমরা যেটা পড়তে চলেছি বংশগতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ শব্দ, এইটা জেনেটিক্সের সূত্র বলতে পারো তোমরা, জেনেটিক্সের সূত্র। এইগুলো না জানলে জেনেটিক্সের কিচ্ছু তোমরা বুঝতে পারবে না। তাহলে এইগুলো প্রত্যেকটা একটা একটা করে জানা যাক। চলো, প্রথমে রয়েছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য মানে কি, আমাদের মধ্যে যত রকম ক্যারেক্টার রয়েছে, সাপোজ আমার হাতে আঙুল কটা, 5টা, এটা আমার একটা বৈশিষ্ট্য। আমার স্কিন কালার কেমন, এটা একটা বৈশিষ্ট্য। আমার হেয়ার স্ট্রেট না কার্ল বা না ওয়েভি, এটা একটা বৈশিষ্ট্য। আমার আই বলের কালার কেমন, এটা একটা বৈশিষ্ট্য। হাইট কেমন, এটা বৈশিষ্ট্য। আমার কথা বলার ধরন কেমন, দাঁতের গঠন কেমন, চোখের গঠন কেমন, মানে এভরিথিং আমরা যেভাবে তৈরি হয়েছি তার মধ্যে প্রত্যেকটা কোনো না কোনো বৈশিষ্ট্য, যে যে জিনিসগুলো আমাদের দেখা যাচ্ছে সে সমস্ত কিছু আমাদের এক একটা বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্যগুলোকে কে মেনটেন করে, এই বৈশিষ্ট্যগুলোকে আমরা কি বলি, প্রলক্ষণ বা ট্রেট। এই বৈশিষ্ট্যগুলোকে আমরা কি বলবো, ট্রেট বলবো। ঠিক আছে, আর বংশগতির একক অর্থাৎ ফ্যাক্টর বা জিন, জিন বলতে কি বোঝায় অলরেডি বলে দিয়েছি, তাই না। জিন বলতে বোঝায় ডিএনএর ক্ষুদ্রতম অংশ, সেটা 500টা বেস পেয়ার নিয়ে হতে পারে, সেটা 1000টা বেস পেয়ার নিয়ে হতে পারে, সেটা কয়েক লক্ষ বেস পেয়ার নিয়ে হতে পারে। ঠিক আছে, তো কোনো জিন ছোটও হতে পারে, কোনো জিন বড়ও হতে পারে। জিনের একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যেই অ্যারেঞ্জমেন্টটা যার যার মধ্যে প্রেজেন্ট থাকবে তাদের মধ্যে ওই সেম টাইপের বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। তাহলে যা বলতে পারো ব্রাউন আই বলের জন্য যে জিনটা রয়েছে, তাহলে যাদের যাদের ব্রাউন কালারের আইস, তাদের প্রত্যেকের মধ্যে ওই সেম অ্যারেঞ্জমেন্ট অফ জিন প্রেজেন্ট রয়েছে। বোঝা গেছে, তাহলে এইভাবে কিন্তু জিনগুলো প্রেজেন্ট থাকে। আচ্ছা, এবার চলে আসছে লোকাস। এই তিনটে তো হয়ে গেল। লোকাস কি জিনিস, লোকাস হচ্ছে ক্রোমোজোম, আমরা পড়লাম না, দেখো ক্রোমোজোমের মধ্যে যে স্থানে, ক্রোমোজোমের যে স্থানে জিন উপস্থিত, ক্রোমোজোমের যে যে স্থানে জিন উপস্থিত সেইগুলোকে বলা হয় কি লোকাস। ম্যাম কি করে বুঝবো ক্রোমোজোমে কোথায় জিন থাকে? দেখো ক্রোমোজোমের মধ্যে মানে
একটা সংস্থা আছে যে যারা এই জিনিস নিয়ে কাজ করে, কি নিয়ে কাজ করে, জিন নিয়ে কাজ করে, মানুষের জিন নিয়ে কাজ করে, কোন জিনের অ্যারেঞ্জমেন্ট কেমন, সেই অ্যারেঞ্জমেন্ট হলে কি বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, এইগুলো নিয়ে কাজ করছে। প্রচুর মানুষ রিসার্চ করে চলেছে, যেটাকে বলা হয় হিউম্যান জিনোম প্রজেক্ট। আর এই হিউম্যান জিনোম প্রজেক্টের আন্ডারে যারা কাজ করছে তারা জানিয়েছে যে আমাদের যে ক্রোমোজোম সেট রয়েছে, আমাদের এক একটা ক্রোমোজোমে প্রায় 35,000, প্রায় বলছি অ্যাপ্রক্সিমেটলি 35,000 জিন রয়েছে। মানে ভাবতে পারছো কত জিন প্রেজেন্ট রয়েছে। তাহলে একটা ক্রোমোজোমে যদি 35,000 মতন জিন থাকে, মেনে নিলাম তার সাথে যে সমসংস্থ ক্রোমোজোম তার মধ্যেও ওই সেম 35,000 জিনই রয়েছে, ঠিক আছে। তাহলে 23টা জোড়াতে কত ক্রোমোজোম থাকবে, সরি কত জিন প্রেজেন্ট থাকবে? তাহলে 23 জোড়া ক্রোমোজোমে প্রচুর জিন প্রেজেন্ট থাকে। আর সেই প্রচুর জিনের মধ্যে এখনো পর্যন্ত 50% জিনের রিসার্চ মানে চলছে, রিসার্চ কাজ চলছে, যেগুলো 50% সম্পর্কে হয়তো আমরা জানতে পেরেছি তাদের প্রত্যেকটা জিনের অ্যারেঞ্জমেন্ট। তারা কিন্তু খুঁটিয়ে দেখছে যে এই সজ্জারীতি অনুযায়ী যে এই সজ্জারীতি হলে জিনটার কাজ কি, এই সজ্জারীতির জিনটা ডিফারেন্ট প্রাণীদের মধ্যে দিয়ে দেখছে তাদের মধ্যে কোন বৈশিষ্ট্যটা সবার মধ্যে সেম প্রকাশ পাচ্ছে। এইভাবে কিন্তু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই জিনিসগুলো রিসার্চ চলছে কন্টিনিউয়াসলি, যেটাকে আমরা এর মধ্যে কী কী রিসার্চ চলছে, ক্রোমোজোমগুলো কোথায় থাকে, ক্রোমোজোমের মধ্যে জিন কোথায় কোথায় থাকে, যেটা ক্রোমোজোম ম্যাপিং বলি। তো ওরা ম্যাপিং করছে যে একটা জিন থেকে আরেকটা জিনের দূরত্ব কত, এই জিনটা কোথায় অবস্থিত, ওই জিনটা কোথায় অবস্থিত। তো এইভাবে কিন্তু ক্রোমোজোমের মধ্যে আমরা বলতে পারি না এক্স্যাক্ট কোথায় জিন অবস্থিত। তো ক্রোমোজোমের যে কোনো পয়েন্টে জিন প্রেজেন্ট থাকতে পারে, আর সেই পয়েন্ট অফ স্থানকে আমরা কি বলছি, লোকাস বলবো। তাহলে আমরা এক কথাই বলবো ক্রোমোজোমের যে স্থানে জিন প্রেজেন্ট থাকে সেটাকে আমরা কি বলবো, লোকাস। বোঝা গেছে? আচ্ছা, অ্যালিল কি? আমরা জিন তো বুঝলাম, ট্রেট বুঝলাম, যে এক একটা জিন এক একটা ট্রেট বা বৈশিষ্ট্যের জন্য দায়ী। তাহলে ম্যাম অ্যালিলটা কি? চলো অ্যালিল বোঝা যাক। এই জায়গাটা মানে এই পেজটা যে আমি পড়াচ্ছি, এটা যারা যারা বুঝবে না তারা কিন্তু এর পরে বাকি চ্যাপ্টার কিচ্ছু বুঝতে পারবে না। তো এই জায়গাটা অবশ্যই প্রত্যেকে ভালো করে কিন্তু শুনবে। তো আমি ধরো এখানে একটা সমসংস্থ ক্রোমোজোম জোড়া দেখাচ্ছি, এটা একটা সমসংস্থ ক্রোমোজোম জোড়, ঠিক আছে। এই সমসংস্থ ক্রোমোজোম জোড়ের মধ্যে সেম জিন রয়েছে, মানে এর মধ্যেও যে 35,000 জিন রয়েছে পরেরটা তো সেম 35,000 জিন রয়েছে। তাহলে ধরে নাও সাপোজ আমার হাইটের জিন রয়েছে এখানে প্রেজেন্ট। হাইটের জিনকে আমি কি দ্বারা ডিনোট করছি, টি দ্বারা ডিনোট করছি, হাইটের জিনকে টি দ্বারা ডিনোট করছি। তো দেখা গেল দুটোর মধ্যেই সেম জিন থাকতে পারে। আবার এই যে হাইট তো বেটেও হতে পারে, লম্বাও হতে পারে। হাইট একটা বৈশিষ্ট্য, হাইট হচ্ছে একটা ট্রেট, কিন্তু সেই ট্রেটের দুটো কন্ট্রাস্টিং নেচার বা প্রকৃতি রয়েছে। উচ্চতা বেটেও হতে পারে, উচ্চতা বেটেও হতে পারে, উচ্চতা লম্বাও হতে পারে। তাহলে কোন জিনটা কিসের জন্য দায়ী? তো দেখা যাচ্ছে যে জিনগুলো রয়েছে সেই জিনগুলো তো বললাম একটা নির্দিষ্ট বেস পেয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই অ্যারেঞ্জমেন্টের খুব কম পার্থক্য যদি হয়, ভীষণ কম পার্থক্য হলেও মানে কোনো একটা দুটো বেস পেয়ার যদি চেঞ্জ হয়ে যায় তার ফলেও বৈশিষ্ট্য কিন্তু চেঞ্জ হয়ে যায়। এবার ধরো কোনো একটা ধরো এখানে 500টা বেস পেয়ার রয়েছে, এটা হচ্ছে হাইটের জিন, মানে হাইটের ডিএনএর অংশটুকু, যার মধ্যে এখানে প্রায় 500টা মতন বেস পেয়ার রয়েছে, ঠিক আছে। এটাও ধরো সেম জিন, ওই ক্রোমোজোমে রয়েছে, এর মধ্যেও 500টা বেস পেয়ার রয়েছে, পুরো দুটোই সেম। ধরো এক জায়গায় এখানে রয়েছে এ, এই এর জায়গাটা এখানে রয়েছে টি, এক জায়গায় চেঞ্জ, এইটুকুর জন্য এদের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে, একটা হয়ে যাবে টল আর একটা হয়ে যাবে শর্ট। তো দুটো সেম জিনের মধ্যে খুব স্বল্প পার্থক্যের জন্য তাদের যে বিপরীতধর্মী প্রকৃতি বা নেচার দেখতে পাওয়া যায় সেটাকে বলা হয় কন্ট্রাস্টিং ক্যারেক্টার বা বিপরীতধর্মী বৈশিষ্ট্য। আর এই বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলোকে যে সমস্ত জিনগুলো ধারণ করছে তাদেরকে বলা হয় অ্যালিল। তাহলে একই জিনের যে দুটো রূপভেদ দেখতে পাওয়া যায় তাদেরকে বলা হচ্ছে অ্যালিল। তাহলে একই জিনটা কি মেনটেন করছে, জিন মেনটেন করছে উচ্চতা। এবার কোনো জিন ক্যাপিটাল টি মানে লম্বা বৈশিষ্ট্যকে প্রকাশ করছে, কোনো জিন স্মল টি মানে বেটে বৈশিষ্ট্যের মানে প্রকাশ করছে। তাহলে দুজনায় উচ্চতা প্রকাশ করলো কিন্তু বিপরীতধর্মী উচ্চতা প্রকাশ করলো, তাই এই দুটোকে বলা হচ্ছে একই জিনের দুটো অ্যালিল। তাহলে প্রত্যেকটা জিনের এরকম বিপরীতধর্মী দুটো রূপভেদ রয়েছে যেটাকে বলা হচ্ছে অ্যালিল। তাহলে কি বোঝা গেল, একই জিনের রূপভেদকে বলা হয় অ্যালিল,
ঠিক আছে, তাহলে অ্যালিল এরকম দুটো করে হতে পারে। এবার পরবর্তীকালে তোমরা এক্সেপশন দেখতে পাবে যে একাধিক অ্যালিলও হয়, মাল্টিপল অ্যালিলও হয়, অনেকগুলো অ্যালিল হয়। আচ্ছা, অ্যালিল আমরা বুঝলাম। সমসংকর ও বিষম সংকর জীব, সংকর জীব বলতে কি বোঝায়? আচ্ছা, তার আগে আমি এখানে বিশুদ্ধ আর সংকরটা বলে দিই। দেখো, এই যে দুটো ক্রোমোজোমের মধ্যে দুটো অ্যালিল রয়েছে, কখনো কখনো একটা জীবের মধ্যে দুটো ক্রোমোজোমের দুটো অ্যালিল সেম হতে পারে, মানে ধরে নাও দুটোই ক্যাপিটাল টি হতে পারতো, তাহলে তো জীবটা লম্বাই হতো, তাই না? তাহলে এর বৈশিষ্ট্য কি হতো? লম্বা হতো। যদি একটাতে ক্যাপিটাল টি আর একটাতে স্মল টি হতো, তাহলেও এ লম্বা হতো। আর যদি দুটোতেই স্মল টি থাকতো, তাহলে দেখা যাচ্ছে বেটে বৈশিষ্ট্য প্রকাশ পেত। তাহলে দেখা যাচ্ছে কি বেটে বৈশিষ্ট্য প্রকাশ পেত। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা রয়েছে এখানে, এখানে কেন লম্বা হলো? এটাতে নাই বুঝলাম ক্যাপিটাল টি যেটা লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করছে, স্মল টি যেটা বেটে বৈশিষ্ট্য প্রকাশ করছে। তাহলে যখন দুটো একসাথে রয়েছে তখন কেন লম্বা হচ্ছে? তখন দুজন একসাথে কেন প্রকাশ পাচ্ছে না? তো এখানে দেখো, এইটাকে বলা হয় হেটেরোজাইগাস অবস্থা। ঠিক আছে, এই অংশটাকে কি বলা হচ্ছে? আচ্ছা, এটা মুছে দিলাম। এটাকে বলা হয় হেটেরোজাইগাস বা সংকর অবস্থা। হেটেরোজাইগাস বা সংকর অবস্থা। ঠিক আছে, তাহলে দুটো সংকর অবস্থায় রয়েছে, দুটো মিক্সড হয়ে রয়েছে। তো এরকম মিক্সড হওয়া অবস্থায় বাহ্যিক যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, দেখা যাচ্ছে যাদের যাদের মধ্যে একটাতে ক্যাপিটাল টি একটাতে স্মল টি রয়েছে, ক্যাপিটাল টি এর বৈশিষ্ট্য প্রকাশ পাই যত জীবের মধ্যে। এটাও রিসার্চ করে করে দেখা গেছে যে যাদের মধ্যে সংকরায়ন ঘটাচ্ছি তাদের মধ্যেই কি তারা প্রত্যেকে লম্বা হয়ে যাচ্ছে, বেটে কোনোটা হচ্ছে না। তাহলে এক্ষেত্রে এটা বোঝা যায় যে দুটো অ্যালিলের মধ্যে, দুটো অ্যালিল যখন একসাথে থাকবে তাদের মধ্যে যে কোনো একজন প্রকটধর্মী, সে সংকর অবস্থায় নিজের বৈশিষ্ট্যই প্রকাশ করে। তাহলে ক্যাপিটাল টি কি নিজের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারছে, স্মল টি পারছে না, তাহলে স্মল টিকে আমরা বলবো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর ক্যাপিটাল টি অর্থাৎ যে প্রকাশ করতে পারছে তাকে বলবো আমরা প্রকট বৈশিষ্ট্য। তাহলে এখানে ক্যাপিটাল টি হয়ে গেল কি প্রকট, স্মল টি হয়ে গেল প্রচ্ছন্ন। তাহলে এটা হয়ে গেল সমসংকর অবস্থা বা সংকর জীব। আচ্ছা, আর বিশুদ্ধ জীব কাদের বলছি? বিশুদ্ধ বা হোমোজাইগাস, এই দুটোকে বলা হয় যাদের দুটো অ্যালিলি সেম। এটা হচ্ছে হোমোজাইগাস বা বিশুদ্ধ জীব, এটাও হয়ে যাচ্ছে হোমোজাইগাস। ঠিক আছে, দুটোতেই সেম অ্যালিল, সেটা দুটোই স্মল টি হোক বা দুটোই ক্যাপিটাল টি হোক, যা খুশি হোক, দুটো যদি সেম থাকে তাহলে তারা বিশুদ্ধ জীব বা হোমোজাইগাস জীব। ঠিক আছে, আচ্ছা, ফিনোটাইপ জিনোটাইপ বলতে কি বোঝাচ্ছে? দেখো, এখানে এই যে আমি তিনটে জায়গা দেখিয়েছি, একটাতে রয়েছে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। এই ক্যাপিটাল টি এটা কি তাদের জিনের টাইপ, তাই না? এর মধ্যে ক্যাপিটাল টি জিন রয়েছে, এর মধ্যে ক্যাপিটাল টি জিন রয়েছে, দুটোতেই ক্যাপিটাল টি জিন রয়েছে। তার ফলে এদের বাইরে থেকে কি বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে? লম্বা। তাহলে বাইরে থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলবো আমরা কি? ফেনোটাইপ। সেটাকে বলবো ফেনোটাইপ। তোমরা আমাকে বাইরে থেকে দেখছো লম্বা, যদিও আমি লম্বা নই, আমি বেটে। আচ্ছা, যাই হোক, তোমরা বাইরে থেকে যে বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছ সেটাকে বলবো ফিনোটাইপ। ধরো তো কোনো গাছ, একটা গাছ লম্বা রয়েছে, একটা গাছ বেটে রয়েছে, তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ এই তো এই গাছটা লম্বা, এই গাছটা বেটে। তাহলে বাইরে থেকে জিনিসটা দেখতে পেলে এটাকে বলা হচ্ছে ফিনোটাইপ। আর জিনোটাইপ কি? তুমি কিন্তু তার কোষ পর্যবেক্ষণ করে মাইক্রোস্কোপে দেখে তবে বলতে হবে, তাও তুমি দেখে বলতে পারবে না মাইক্রোস্কোপে দেখেও। এটা একদম যারা হাই লেভেলে এসব নিয়ে কাজ করে তারা বলতে পারবে। তো তাদের মধ্যে ক্রোমোজোম পর্যালোচনা করে কি কি জিন আছে, জিন দেখা অত সস্তা না, একটা কোষকে খালি চোখে দেখা যায় না, আর সেই কোষের মধ্যে আরও ক্ষুদ্রতম বস্তু যেটা নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যে আরও ছোট ছোট ডিএনএ তন্ত্রী, তার মধ্যে তুমি জিন খুঁজবে? এটা ইম্পসিবল বলবো না, মানুষ কাজ করছে এটা নিয়ে, অবভিয়াসলি কাজ করছে, তোমরাও বড় হয়ে করতে পারো অনেকে। যাই হোক, তো এটা যথেষ্ট কঠিন। তো আমরা জিনোটাইপ কিন্তু সচরাচর আমরা দেখে বলতে পারি না, তবে ফিনোটাইপটা দেখে বলতে পারি। তো যে মানে জিনের জন্য, যে জিনের সজ্জারীতির জন্য বাহ্যিক বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় সেগুলোকে বলা হয় জিনোটাইপ। যেমন ক্যাপিটাল টি,
এক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে জিনোটাইপ, জিনোটাইপ হচ্ছে এটা, এটা, আর ফিনোটাইপ হচ্ছে লম্বা। ঠিক আছে, এইগুলো হচ্ছে সব জিনোটাইপ, আর এই যে লম্বা লম্বা বেটে এই বৈশিষ্ট্যগুলো হয়ে যাচ্ছে ফিনোটাইপ। ক্লিয়ার? আচ্ছা, বিশুদ্ধ সংকর জীব তো বলেই দিলাম। জনিত্রীজনু অপত্যজনু এটা নিশ্চয়ই বলতে হবে না। জনিত্রীজনু কারা? যে পিতা মাতার ক্রস করছি, ঠিক আছে, যে পিতা আর মাতার ক্রস করছি তারা হয়ে যাচ্ছে কি জনিত্রী, আর এখান থেকে যে সন্তানটা তৈরি হচ্ছে একে বলছি আমরা অপত্য। সংকরায়ন মানে দুটো ভিন্ন জীবের মিলনকে বলা হয় সংকরায়ন। ধরো আমি একটা পুরোপুরি লম্বা গাছ আর একটা পুরোপুরি বেটে গাছ, এদের মধ্যে ক্রস করলাম, তাহলে এটাকে কি বলবো? সংকরায়ন বলবো। ঠিক আছে, দুটো ভিন্ন জীবের মধ্যে ক্রস করাকে বলি সংকরায়ন। এক সংকর দ্বিসংকর, এটা এবার আমরা পড়বো। এক সংকর আর দ্বিসংকর। এক সংকর মানে এই যে এখানে যেটা করেছি, একটা বৈশিষ্ট্য দুটো মানে ডিফারেন্ট জীবের মধ্যে আমরা ক্রস করেছি, কিন্তু প্রত্যেকটা জীবের আমরা একটা করে বৈশিষ্ট্য নিয়েছি। যেমন হাইটের জিন নিয়েছি, এখানেও হাইটের জিন নিয়েছি। যদি আমি হাইট প্লাস ব্লাড গ্রুপ দু রকম জিন নিতাম, তাহলে দু রকম বৈশিষ্ট্য নিলে সেটা হয়ে যেত দ্বিসংকর জনন। ঠিক আছে, এই জননগুলো এবার আমরা পড়ব। তো মেন্ডেল কি করেছে? এই যে মেন্ডেলকে বললাম আমরা বংশগতির জনক। ঠিক আছে, এখানে দেখো মেন্ডেল কোথায় ছিল, এই যে ছবিটা দেখছো, ইনি হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল, এনাকে কি বলা হয়? এনাকে বলা হয় বংশগতির জনক। বংশগতির জনক। ঠিক আছে, আচ্ছা, তাহলে বংশগতির জনক কেন বলা হয় এনাকে? কারণ ইনি বংশগতি পর্যবেক্ষণ করেছিলেন, ইনি পরীক্ষা করেছিলেন। কার ওপর পরীক্ষা করেছিলেন? মটর গাছের ওপর পরীক্ষা করেছিলেন। কেন মটর গাছকে কেন বেছে নিলেন? আর কোনো গাছ পায়নি বা আর কোনো মানুষ পায়নি, মানুষের ওপর করতে পারতো, তাই না? মানুষের ওপর করতে পারতো, কেন করেনি বলো তো? কারণ একটা মানুষের ওপর পর্যালোচনা করতে করতে সেই মানুষ কতগুলো আর জন্ম দিতে পারবে, ততদিনে তিনি পটল তুলতেন, তিনি আর কিন্তু বেঁচে থাকতে পারতেন না রিসার্চ করার জন্য। কিন্তু দেখলেন যে না, মটর গাছ খুব অল্প জায়গায় আমরা ফলাতে পারি। আচ্ছা, তারপরে ওই মটর গাছের মধ্যে প্রচুর বিপরীতধর্মী বৈশিষ্ট্য রয়েছে, মানে প্রত্যেকটা বৈশিষ্ট্যের কন্ট্রাস্টিং ক্যারেক্টার রয়েছে, বিপরীতধর্মী বৈশিষ্ট্য। আচ্ছা, তার মানে এদের মধ্যে উভয়লিঙ্গ ফুল আছে, আমি সহজেই তাদের মধ্যে নিষেক ঘটাতে পারি। দুটো ভিন্ন ধরনের ধরো ফুল রয়েছে, একটা বেগুনি ফুল হয়, একটা সাদা ফুল হয়, এদের মধ্যে আমরা ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ ঘটাতে পারি। খুব ভালো কথা, ইতর পরাগযোগ ঘটালে আমরা নতুন বৈশিষ্ট্যের উদ্ভব করতে পারবো, সংকরায়ন করতে পারবো। তারপর এদের মধ্যে আমরা বিশুদ্ধ জীবগুলোর মধ্যে ক্রস করে করে দেখবো এখান থেকে কি কি তৈরি হয়। ঠিক আছে, দুরকম বিশুদ্ধ জীবের মধ্যে সংকরায়ন করালে কি আসছে, এই রেজাল্টগুলো মানে এরা খুব দ্রুত বংশ বিস্তার করছে। এত কিছু খুব কম সময়ের মধ্যে পাওয়া সম্ভব, রেজাল্ট পাওয়া সম্ভব, তাই তিনি কম সময়ের মধ্যে এতগুলো পর্যালোচনা করতে হবে বলে তিনি মটর গাছকে বেছে নিলেন, যেটা খুব সহজেই বাগানে ফলানো যায়, অল্প জায়গায় চাষ করা যায়, যাদের মধ্যে প্রচুর বৈশিষ্ট্য রয়েছে আর যারা সহজেই মানে খুব তাড়াতাড়ি বংশ বিস্তার করে। এই কারণেই কিন্তু তিনি মটর গাছকে বেছে নিলেন, আর এই কারণে তিনি সাফল্য লাভও করলেন। এই যে মেন্ডেলের সাফল্য লাভের কারণ, এটা কিন্তু তোমাদের লিখতে হবে, বইতে তোমরা পেয়েই যাবে, এগুলো সব লেখাই আছে যে মেন্ডেলের সাফল্য লাভের কারণ কি। মেন্ডেলের সাফল্য লাভের কারণ হচ্ছে এইগুলোই। ঠিক আছে, তাহলে তিনি মটর গাছের ওপর পরীক্ষা করে কি করলেন? আচ্ছা, এই বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো আগে বলে দিই, কি কি বৈশিষ্ট্য নিয়ে তিনি কাজ করেছিলেন। এই যে ওপরে যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব ডমিন্যান্ট ট্রেট মানে প্রকট বৈশিষ্ট্য। এটা হয়ে যাচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর রিসেসিভ ট্রেট, এটাকে বলা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে কি কি বৈশিষ্ট্য রয়েছে প্রকট বৈশিষ্ট্যের মধ্যে? সিড কালার মানে বীজের রং হলুদ হতে পারে, বীজের রং সবুজ হতে পারে, সবুজটা হয়ে যাচ্ছে কি প্রচ্ছন্ন, আর হলুদটা হয়ে যাচ্ছে কি প্রকট। তারপরে সিডের আকৃতি, বীজটা গোলাকার হবে, গোলাকার যদি হয় এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য,
আর যদি কুঞ্চিত হয় সেটা প্রচ্ছন্ন। এই সেম ভাবে রয়েছে ফলের আকার, ফলের কালার, ফলের শেপ, ফুলের কালার, বেগুনি, প্রকট, সাদাটা হয়ে যাচ্ছে প্রচ্ছন্ন। ফুলগুলো কোন পজিশনে থাকবে, অ্যাক্সিয়াল মানে কাক্ষিক মুকুল এখান থেকে তৈরি হবে নাকি অগ্রমুকুল ওই অগ্রভাগে তৈরি হবে। অগ্রভাগে তৈরি হওয়াটা হচ্ছে রিসেসিভ বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর ওপরে সাইডে তৈরি হওয়া যেটাকে বলা হয় কাক্ষিক মুকুল, পার্শ্বীয় দিকে তৈরি হওয়া, এটা হয়ে যাচ্ছে ডমিন্যান্ট বৈশিষ্ট্য। আর প্লান্ট হাইট মানে লম্ব বৈশিষ্ট্যটা হয়ে যাচ্ছে কি প্রকট, আর বেটেটা হয়ে যাচ্ছে প্রচ্ছন্ন। তাহলে এই যে 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো নিয়ে মেন্ডেল কি করলেন, কাজ করা স্টার্ট করলেন। কি করবেন তিনি, তিনি ফুলের মধ্যে সংকরায়ন ঘটালেন। কিভাবে সংকরায়ন করব, এই দেখো দুটো ফুলের মধ্যে সংকরায়ন করছে। এই যে মটর গাছের ওপর মেন্ডেলের কাজ, জনিত্রী নির্বাচন। ঠিক আছে, প্রথমে কি করলেন তিনি, জনিত্রী নির্বাচন করলেন, মানে ভালো দুটো প্যারেন্ট তিনি বাছাই করলেন, পিতা মাতা। বাছাই করার পর ধরো একটা সাদা ফুল নিয়েছে, একটা বেগুনি ফুল নিয়েছে, এদের মধ্যে সংকরায়ন করাতে গেলে দেখো এই ফুলগুলো তো উভয় লিঙ্গ, মানে এই ফুলটার মধ্যেও তোমার পুংকেশর গর্ভকেশর দুটোই রয়েছে, এই ফুলের মধ্যেও পুংকেশর গর্ভকেশর দুটোই রয়েছে। তাহলে আমি চাইছি এই ফুলটার সাথে এই ফুলের ক্রস ঘটাতে, কিন্তু আমার ক্রস ঘটানোর আগে যদি এই ফুলটার যে পরাগ রেণু সেখান থেকে রেণু গর্ভকেশরে পড়ে যায়, তাহলে কি করে হবে, যদি স্বনিষেক হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ফুলটার পরিণত হওয়ার আগেই এর মধ্যে থাকা যে পুংকেশরগুলো, সেই পুংকেশরগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এই পুংকেশরগুলোকে কেটে বাদ দেওয়ার যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হয় ইমাস্কুলেশন। তাহলে ইমাস্কুলেশন করলাম, দেখো এর শুধু এখন গর্ভকেশর রয়েছে, তার মানে এর মধ্যে স্বনিষেক হতে পারবে না, খুব ভালো কথা। কিন্তু যদি অন্য কোনো জায়গা থেকে কোনো পরাগরেণু উড়ে চলে আসে, বাতাসের মাধ্যমে হোক, পতঙ্গের মাধ্যমে হোক, তাহলে কি হবে, সেটাও তো ইতর পরাগযোগ হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাকে এই গর্ভমুণ্ডটাকে ঢেকে রাখতে হবে, কারণ আমি চাইছি স্পেসিফিকভাবে এই সাদা ফুলের পরাগরেণু এখানে দেবো, দিয়ে দেখবো আমি কি বৈশিষ্ট্য হয় এই দুটো বৈশিষ্ট্য ম্যাচ করলে, অন্য কোনো বৈশিষ্ট্য চলে আসলে হবে না। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ব্যাগিং, একটা ছোট্ট ব্যাগের মতন স্ট্রাকচার দিয়ে গর্ভমুণ্ডটাকে ঢেকে দিতে হবে। কতদিন ঢেকে রাখবো, যতদিন গর্ভকেশর ম্যাচিওর না হচ্ছে। তারপরে কি ইতর পরাগযোগ, এবার ধরো ম্যাচিওর হয়ে গেল, আমরা ব্যাগটা খুললাম, এখান থেকে তুলির মাধ্যমে পরাগরেণু নিয়ে আমরা গর্ভমুণ্ডে লাগিয়ে দিলাম, ব্যাস পরাগযোগ হয়ে গেল। পরাগযোগ হয়ে যাওয়ার পর আমরা সেটাকে ট্যাগ করে দিলাম, একটা ট্যাগ লাগিয়ে দিলাম যে এর মধ্যে এত তারিখে আমি অমুক ফুলের পরাগরেণু নিষিক্ত করিয়েছি বা পরাগযোগ ঘটিয়েছি, লিখে দিলাম, এটাকে বলা হচ্ছে ট্যাগিং। তারপরে কি আবার ওটাকে ব্যাগ দিয়ে ঢেকে দিতে হবে, ওই অবস্থায় থাকুক। এরপর যখন ওর মধ্যে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে, ওখান থেকে ফল তৈরি হবে, তাহলে সেই ফল থেকে কি তৈরি করতে হবে, বীজ। ঠিক আছে, বীজ সংগ্রহ করতে হবে, তারপর সেই বীজকে রোপণ করে সেখান থেকে চারা গাছ সৃষ্টি হলো। তাহলে চারা গাছ সৃষ্টি করার পর সেই চারা গাছ থেকে আবার কি করছে, সংকর উদ্ভিদের স্বপরাগযোগ। তাহলে প্রথমে তিনি কেমন জনিত্রী নিয়েছিলেন, ধরো একটা ক্যাপিটাল টি নিয়েছিলেন আর একটা স্মল টি নিয়েছিলেন, এরকম জনিত্রী নির্বাচন করেছিলেন। নির্বাচন করে যে চারা গাছ সৃষ্টি হলো, ধরো আমি জানি না এখনো কি হয়েছে, তিনি তো পর্যবেক্ষণ করবেন, ধরো সব কটা গাছ এরকম হলো। পরবর্তীকালে এই যে সংকর উদ্ভিদ আমরা পেলাম, এই সংকর উদ্ভিদের মধ্যে স্বপরাগযোগ, মানে এর সাথেই এর মিল ঘটানো হবে, স্বপরাগযোগ ঘটানো হলো। তারপর গাণিতিক বিশ্লেষণ, এইরকম ভাবে তিনি গাছেদের মধ্যে একটা গাছের সাথে আরেকটা গাছের ক্রস করিয়ে গেছে। তো এইবার আমরা দেখবো অ্যাকচুয়ালি তিনি রেজাল্ট কি পেলো। তাহলে আমরা এক সংকর জননের পরীক্ষা দেখি। এক সংকর মানে তিনি প্রথমে একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছেন। তাহলে একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করলেন, তিনি কি কি বৈশিষ্ট্য নিয়েছিলেন, একটা বিশুদ্ধ লম্বা গাছ, বিশুদ্ধ লম্বা গাছ যেটা হয়ে যাচ্ছে ক্যাপিটাল টি, কারণ এই জিনোটাইপ এরকম। আর একটা বেটে গাছ, বেটে মটর গাছ, যেটার কি হচ্ছে এরকম বৈশিষ্ট্য। তো তিনি এই বিশুদ্ধ গাছগুলো কি একবারে পেয়ে গেলেন না, তিনি পরপর কয়েকজন ধরেন লম্বা গাছের সাথে লম্বা গাছের ক্রস করিয়ে গেছে, লম্বা গাছের সাথে লম্বা গাছের ক্রস করিয়ে গেছে। আলটিমেটলি যে গাছটা পাওয়া গেছে, দেখা যাচ্ছে একটা সময় পরে সব গাছ লম্বা হচ্ছে, তার মানে ওগুলো বিশুদ্ধ হয়ে গেছে, ওর মধ্যে সব কটা টি ক্যাপিটাল টি হয়ে গেছে। আর এরকমভাবে বেটে গাছ তো পরপর বেটে গাছের ক্রস করিয়ে একটা গাছ তিনি বাছাই করেছেন। তাহলে এইভাবে এরা বিশুদ্ধ গাছ, এদের মধ্যে দুটো জিনই সেম রয়েছে, এগুলো কিন্তু এখন আমরা জানতে পারছি, আগে থেকে জানতে পারছি, তিনি কিন্তু পর্যবেক্ষণ করার পর এইগুলো বার করেছে যে এরকমটা আলটিমেটলি হয়েছে হয়তো, যে এখানে সব তো সেম জিন থাকবে।
সেম জিন থাকলে এখান থেকে যত গ্যামেট তৈরি হবে সব গ্যামেটেই সেম জিন যাবে। কেন? কারণ গ্যামেট তৈরি হওয়ার সময় বা পরাগরেণু তৈরি হওয়ার সময়, পরাগরেণু বলো স্ত্রী রেণু বলো, রেণু তৈরির সময় কি হয়, মিওসিস বিভাজন হয়। আর মিওসিস বিভাজনের সময় দুটো ক্রোমোসোম দুদিকে সরে যায়। ধরো একটা ক্রোমোসোমে ক্যাপিটাল টি রয়েছে, এই ক্রোমোসোমে ক্যাপিটাল টি রয়েছে। এই কোষটা, মানে এটা একটা কোষ, এই কোষটা যখন বিভাজন হবে মাঝখান থেকে এদিকে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে, তাহলে অর্ধেক সংখ্যক, মানে এই ক্যাপিটাল টি নিয়ে একটা কোষ তৈরি হলো, এইটা নিয়ে একটা কোষ তৈরি হলো, দুটোতেই ক্যাপিটাল টি গেল। যত গ্যামেট তৈরি হলে এগুলো হ্যাপ্লয়েড গ্যামেট, কারণ এখানে ডিপ্লয়েড ছিল, ভাগ হয়ে গেলে হ্যাপ্লয়েড হয়ে যায়, ক্রোমোসোম নাম্বার কমে যায়। তাহলে এই হ্যাপ্লয়েড গ্যামেটের মধ্যে প্রত্যেকটা গ্যামেটেই ক্যাপিটাল টি রয়েছে, তাহলে সবকটা গ্যামেট আমরা পেলাম ক্যাপিটাল টি। এখান থেকেও সেমভাবে সব গ্যামেটেই আমরা পেলাম স্মল টি। দিয়ে এদের মধ্যে যখন ক্রস করলাম তখন একটা ক্যাপিটাল টি একটা স্মল টি মিলে তৈরি করলো লম্বা গাছ। বাইরে থেকে দেখছি আমরা লম্বা গাছ, তো মেন্ডেল ভাবলো আমি লম্বা গাছ আর বেটে গাছের ক্রস করলাম, বেটে গাছের বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে না, লম্বা গাছ কী করে তৈরি হলো, তাহলে বেটে বৈশিষ্ট্যটাকে হারিয়ে গেল? তিনি তখনও কিন্তু তার কাছে ক্লিয়ার না ব্যাপারটা। তো তখন তিনি কি করলেন, এই যে লম্বা গাছটা আমরা পেয়েছি এদের মধ্যে স্বপরাগযোগ ঘটাই, তো দেখি কি হয়। এদের মধ্যে স্বপরাগযোগ ঘটালাম, তো দেখা যাচ্ছে এদের থেকে এদের মধ্যে দু রকম, একটা কোষে ক্যাপিটাল টি যাবে আর একটা কোষে স্মল টি যাবে। তাহলে যখন গ্যামেট বানানো হচ্ছে তখন কিন্তু দু রকমের গ্যামেট তৈরি হচ্ছে। এই গাছেও তাই, দু রকমের গ্যামেট তৈরি হবে। তাহলে যে কোনো গ্যামেট যে কোনো গ্যামেটের সাথে মিলতে পারে, তাহলে এই টি এর সাথে এই টি মিললে কি হবে, লম্বা গাছ হবে। এই টি এর সাথে এই স্মল টিটা মিললে কি হবে, এটাও লম্বা গাছ হচ্ছে। এই টি এর সাথে এই টি মিললে কি হবে, তাও লম্বা গাছ হবে। আর এই টি এর সাথে এই টি মিললে একটা বেটে গাছ হচ্ছে। আরে এর আগে তো একটাও বেটে গাছ আসেনি, হঠাৎ করে আবার বেটে গাছ কি করে চলে এলো? আচ্ছা, তার মানে এর মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য ছিল যেটা গাছের মধ্যে ছিল কিন্তু প্রকাশ পেতে পারেনি, পরে গিয়ে প্রকাশ পেয়ে গেছে। তাহলে এই গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তিনি বুঝলেন যে এই যে শঙ্কর লম্বা দুটো ডিফারেন্ট জিনিস নিয়ে তৈরি হয়। কারণ তার মানে বেটে গাছ থেকে একটা জিন, লম্বা গাছ থেকে একটা জিন মিলে যে গাছটা তৈরি হয়েছে সেটা শঙ্কর লম্বা হয়েছে, কারণ ওই দুটো জিনের মধ্যে একজন প্রকট, এই বৈশিষ্ট্যটা প্রকট। যতবারই আমি লম্বা বেটের ক্রস করছি ততবারই লম্বা গাছ পাওয়া যাচ্ছে, তার মানে এর যে জিনটা রয়েছে সেই জিনটা প্রকট, একসাথে থাকলে এ কখনো একে প্রকাশ পেতে দেবে না। তাহলে এই জন্য লম্বা গাছ হচ্ছে। কিন্তু যখন দুটো লম্বা গাছের মিল ঘটাচ্ছি, দুটো ক্যাপিটাল টি মিললে লম্বা গাছ হচ্ছে। ক্যাপিটাল টি স্মল টি থাকলে আমরা জানি স্মল টিকে প্রকাশ পেতে দেবে না, কারণ ক্যাপিটাল টিটা প্রকট, ওই জন্য লম্বা গাছ হচ্ছে। আবার স্মল টি যখন হচ্ছে তখন কিন্তু লম্বার কোনো জায়গা নেই, তখন কিন্তু সে বেটে গাছ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই বেটে গাছ হয়ে যাওয়ার জন্য তাহলে এখানে কি হলো, আমরা জিনোটাইপ কি পেলাম, জিনোটাইপ পেলাম এখান থেকে 1:2:1। কেন? একটা ক্যাপিটাল টি এটা এক রকমের, ক্যাপিটাল টি স্মল টি দু রকমের, দুটো পেয়েছি, আর স্মল টি একটা পেয়েছি। তাহলে 3 রকম জিনের টাইপ আমরা পেলাম। আর ফিনোটাইপ কি পেয়েছি এখান থেকে, ফিনোটাইপ কি পেয়েছি, ফিনোটাইপ দেখো 3খানা লম্বা গাছ, বাহ্যিক বৈশিষ্ট্যকে ফিনোটাইপ বলা হয়। তাহলে 3খানা লম্বা গাছ আর 1খানা বেটে গাছ পেয়েছি, তাহলে ফিনোটাইপ বৈশিষ্ট্য হয়ে গেল এটা। তাহলে এই এক সংকর জনন থেকে মেন্ডেল কি সূত্রে উপনীত হলো, মেন্ডেল এই যে পৃথকী ভবন সূত্র রয়েছে এটা তিনি এক সংকর জনন থেকে পেলেন। এখানে কি বলছে, নিকট সম্পর্কযুক্ত ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য বা প্রলক্ষণযুক্ত দুটি জীবের যৌন জননের মাধ্যমে জনিত্রী জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ফ্যাক্টর বা জিন গ্যামেটের মাধ্যমে অপত্য জীবে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও কখনো মিশে যায় না, বরং অপত্যের গ্যামেট গঠনের সময় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ফ্যাক্টর বা জিনগুলো পৃথক হয়ে যায়। তার মানে কি বুঝলাম, যখন ক্যাপিটাল টি স্মল টি একসাথে ছিল তখন কিন্তু কেউ কারোর সাথে মিশে যায়নি। হ্যাঁ, বৈশিষ্ট্য একটা প্রকাশ পেয়েছে কিন্তু কেউ কারোর সাথে মিশে যায়নি। পরবর্তীকালে যখন গ্যামেট বানাচ্ছে তখন ক্যাপিটাল টি একদিকে স্মল টি একদিকে, দুজনাই কিন্তু পৃথক দুটো গ্যামেট বানাচ্ছে যেখান থেকে পৃথক অপত্য সৃষ্টি হতে পারে। এটাকে বলা হচ্ছে পৃথকী ভবন সূত্র। অর্থাৎ হেটারোজাইগাস যে ভিন্ন ভিন্ন জিনগুলো রয়েছে সেগুলো কখনোই একে অপরের সাথে মিশে যায় না, গ্যামেট গঠনের সময় তারা পৃথক হয়ে যায়। বোঝা গেছে? এবার আমরা পড়ব দ্বিসংকর জনন।
বুঝলো? এটা পজ করে রাখো, আবার পরে করছি। এবার তাহলে আমরা দেখে নেব দ্বিসংকর জনন। ঠিক আছে, দ্বিসংকর জননের মধ্যে আমরা কি কি দেখবো? এখানে দুটো পৃথক বৈশিষ্ট্য নিয়ে কাজ হবে। তাহলে দেখো, এক সংকর জননে আমরা কি দেখলাম? একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছি। আর এখানে আমরা দুটো বৈশিষ্ট্য নিয়ে কাজ করব। কি কি বৈশিষ্ট্য? একটা হয়ে যাচ্ছে ক্যাপিটাল ওয়াই, আচ্ছা এক সেকেন্ড, ক্যাপিটাল ওয়াই। ক্যাপিটাল ওয়াই কিসের জন্য দায়ী? বীজের হলুদ কালারের জন্য দায়ী। আর এরই যে অপোজিট জিনটা রয়েছে, মানে অ্যালিল যেটা স্মল ওয়াই, এটা সবুজ বর্ণের জন্য দায়ী। তাহলে বীজ হলুদ হবে না সবুজ হবে সেটাই ওয়াই জিনের উপর ডিপেন্ড করছে। ওয়াই জিনের দুটো অ্যালিল, একটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই যেটার জন্য হলুদ হচ্ছে, স্মল ওয়াই যেটার জন্য সবুজ হচ্ছে। আমরা ক্যাপিটাল লেটার সেটাতে ইউজ করি যেটা প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন। তাহলে বুঝতেই পারছো এখানে হলুদ যেটা রয়েছে এটা হয়ে যাচ্ছে কি? প্রকট ধর্মী। এখানে হলুদটা হয়ে যাচ্ছে প্রকট। অর্থাৎ প্রকট বলতে কি বোঝায়? যখন কোনো অর্গানিজমের মধ্যে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই একসাথে প্রেজেন্ট থাকবে তখন তার মধ্যে কার বৈশিষ্ট্য প্রকাশ পাবে? হলুদ বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। সবুজ কি হয়ে যাচ্ছে? সবুজ হয়ে যাচ্ছে প্রচ্ছন্ন। ঠিক আছে, এটা তো আমি একটা বৈশিষ্ট্য নিলাম। ঠিক আছে, বীজের কালার একটা বৈশিষ্ট্য নিলাম, কিন্তু দ্বিসংকর জনন মানে আমাকে দুটো বৈশিষ্ট্য নিতে হবে। চলো আর একটা বৈশিষ্ট্য নিয়ে নিই। ক্যাপিটাল আর, আর এর জন্য বীজের আকৃতি হয় গোলাকার। আমরা এবার আকৃতির জিন নিয়েও কাজ করছি। আকৃতি গোলাকার। আর একটা হচ্ছে স্মল আর, এই জিনটা থাকলে আকৃতি হয় কুঞ্চিত, বীজটা কুঁচকে থাকে, কুঞ্চিত। এর মধ্যেও বুঝতে পারছো কে প্রকট? অবশ্যই যেটা গোলাকার ক্যাপিটাল লেটারে লেখা রয়েছে, এটি গোলাকারটা হয়ে যাচ্ছে প্রকট, এইটা হয়ে যাচ্ছে প্রচ্ছন্ন। চলো এবার এই দুটো বৈশিষ্ট্যকে একসাথে নিয়ে কাজ করা যাক। তিনি এমন জনিত্রী নির্বাচন করলেন, কেমন জনিত্রী নির্বাচন করলেন? একটা প্যারেন্ট কমপ্লিটলি হয়ে যাবে কি? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, মানে একটা জনিত্রী বিশুদ্ধ হলুদ বিশুদ্ধ গোলাকার হবে, একদম সংকর অবস্থায় থাকবে না। দুটোতেই দেখো ক্যাপিটাল ওয়াই রয়েছে, আর গোলাকারের জন্য দুটোতেই ক্যাপিটাল আর রয়েছে। এর সাথে আমরা ক্রস করব কার? এর সাথে আমরা ক্রস করব স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর। তাহলে একটা বিশুদ্ধ হলুদ গোলাকার আর একটা সবুজ কুঞ্চিত উদ্ভিদ আমরা নিলাম। চলো তাহলে এদের মধ্যে যখন গ্যামেট তৈরি হবে স্বাভাবিকভাবেই ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল আর এটা দিয়ে তৈরি হবে। কেন ম্যাম দুটো হচ্ছে কেন? এই দেখো এরা কিভাবে গ্যামেট বানায়। ধরো এটা একটা ডিপ্লয়েড কোষ, এটা একটা ডিপ্লয়েড কোষ। এই কোষের মধ্যে এটা একটা ক্রোমোজোম জোড়া, যার মধ্যে একটাতে রয়েছে ক্যাপিটাল ওয়াই আর একটাতেও রয়েছে ক্যাপিটাল ওয়াই রয়েছে। ঠিক আছে, আর একটা ক্রোমোজোম জোড়া, এটা ধরো আরও একটা ক্রোমোজোম জোড়া। সেই ক্রোমোজোম জোড়ার একটাতে রয়েছে ক্যাপিটাল আর আর একটাতেও রয়েছে ক্যাপিটাল আর। ঠিক আছে, এবার মিওসিস বিভাজন হবে এদের মধ্যে। মিওসিস বিভাজন হলে যখন বেমতন্তু গঠন হবে, বেমতন্তুর মধ্যে এই ক্রোমোজোম দুটো অ্যাটাচ হবে। অ্যাটাচ হয়ে এরা কি করে? পৃথক হয়ে যাওয়ার চেষ্টা করে, তাই না? এরা কি হবে? পৃথক হয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এখানেও ক্যাপিটাল আর রয়েছে, এখানেও ক্যাপিটাল আর রয়েছে, এখানেও ক্যাপিটাল ওয়াই রয়েছে, এখানেও ক্যাপিটাল ওয়াই রয়েছে। তাহলে এর মধ্যে যেটাই এখানে আসুক না কেন ক্যাপিটাল ওয়াই আসছে, এও আসতে পারে এও আসতে পারে, আসছে তো আলটিমেটলি ক্যাপিটাল ওয়াই। এর মধ্যেও যেই আসুক না কেন আসছে আলটিমেটলি ক্যাপিটাল আর। তাহলে ওয়াই আর আর এটা একটা কোষের মধ্যে যাচ্ছে, আর একটা ওয়াই আর একটা আর একটা কোষের মধ্যে যাচ্ছে। তাহলে এ একটা গ্যামেট বানাচ্ছে, এ একটা গ্যামেট বানাচ্ছে। ডিপ্লয়েড কোষ থেকে এরা হয়ে গেল হ্যাপ্লয়েড কোষ। তাহলে আমি এই উদ্ভিদটার থেকে যত গ্যামেটই তৈরি হোক না কেন সব গ্যামেটের মধ্যেই কি থাকবে? ক্যাপিটাল ওয়াই জিন থাকবে আর ক্যাপিটাল আর জিনই থাকবে। সেমভাবে আমি যদি এর মধ্যেও দেখি, এর মধ্যেও যে কোনো গ্যামেটই হোক না কেন সবগুলোই স্মল ওয়াই থাকবে অথবা সবগুলোই স্মল আর প্রেজেন্ট থাকবে। তাহলে এখান থেকে আমরা কিরকম গ্যামেট পাচ্ছি? স্মল ওয়াই স্মল আর। তাহলে এই দুটো গ্যামেটের যখন মিলন ঘটবে কি আনসার বলছি কি জন্য পাবো? এখানে যে অপত্য জন্যটা পাবো একটা হবে ক্যাপিটাল ওয়াই আর একটা হচ্ছে স্মল ওয়াই, একটা হবে ক্যাপিটাল আর আর একটা হবে স্মল আর।
বোঝা গেছে? তাহলে এই যে দুটো হচ্ছে, এইটা কি হয়ে গেল দেখো, ক্যাপিটাল ওয়াই যেহেতু রয়েছে আর এটা যেহেতু প্রকট, হলুদ কালারই আসবে। বাহ্যিক বৈশিষ্ট্য বা ফেনোটাইপ কি হয়ে যাচ্ছে, হলুদ কালারই হবে। আর ক্যাপিটাল আর আর স্মল আর এটা কি হয়ে যাচ্ছে, গোলাকার হয়ে যাবে। তাহলে অবশ্যই এটাও হলুদ গোলাকার হবে, কিন্তু সংকর, এটা কিন্তু বিশুদ্ধ নয়, এটা সংকর জীব। তাহলে সংকর হলুদ গোলাকার তৈরি হলো। এইটুকু আশা করি বোঝা গেছে। এবার আমরা কি করব, এইটার মধ্যে আবার সেলফ পলিনেশন বা স্বপরাগযোগ ঘটিয়ে দেব। স্বপরাগযোগ ঘটানো মানে কি, এই যে আমরা কি করলাম, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এর সাথেই এর ক্রস করলাম, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এবার এদের মধ্যে থেকে কত রকম গ্যামেট তৈরি হবে। এদের মধ্যে থেকে গ্যামেট তৈরির সময় কি হয়েছে ব্যাপারটা, এই রকম ধরো রয়েছে দুটো পসিবিলিটিস, তাই আমাকে দুবার দেখাতে হবে। দাঁড়াও দুটো রাউন্ড এখানে করি। এই একটা দেখাচ্ছি, এই আর একটা দেখাচ্ছি, দুটো পসিবিলিটিস দেখতে পাওয়া যাবে। চলো দেখি। আচ্ছা, এই কোষটা ধরো গ্যামেট তৈরি হচ্ছে, মানে এখানে বেমতন্তু, দুটো বেমতন্তু গঠিত হয়েছে, ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই। এইটার মধ্যে রয়েছে ধরো ক্যাপিটাল ওয়াই, ঠিক আছে, আর এটার মধ্যে রয়েছে কি, স্মল ওয়াই। বোঝা গেছে? আবার ওদিকে যে ক্রোমোজোমগুলো যাচ্ছে, এই যে ক্রোমোজোমটা, এর মধ্যে ধরো রয়েছে ক্যাপিটাল আর, আর এই ক্রোমোজোমটাতে রয়েছে স্মল আর। এটা হচ্ছে মিওসিসের অ্যানাফেজ দশা। অ্যানাফেজ দশায় অর্ধেক সংখ্যক ক্রোমোজোম ওপরের দিকে চলে যায়, অর্ধেক সংখ্যক ক্রোমোজোম নিচের মেরুর দিকে চলে যায়। দুটো মেরুর দিকে চলে যাওয়ার পর এদের সাইটোপ্লাজম ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাওয়ার পর ওপরে একটা কোষ তৈরি হবে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম নিয়ে, নিচে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম নিয়ে আর একটা কোষ তৈরি হবে। তাহলে এখানে ওপরে যে কোষটা তৈরি হচ্ছে তার মধ্যে কে কে গেল, ক্যাপিটাল ওয়াই গেল, ক্যাপিটাল আর গেল, তাহলে এটা একটা গ্যামেট বানাচ্ছে যেহেতু এটা হ্যাপ্লয়েড। আবার নিচে কে কে গেল, স্মল ওয়াই গেল, স্মল আর গেল, এটা একটা গ্যামেট বানাচ্ছে। এরকমটা হতে পারে, মানে এই দুটো গ্যামেট এখান থেকে হতে পারে। আর কি হতে পারে না, দেখো আরও হতে পারে। কীরকম ম্যাম, এই যে ধরো এই অ্যারেঞ্জমেন্টটা এরকম না হয়ে যদি এই দিকে ক্যাপিটাল ওয়াই আর এইদিকে স্মল ওয়াই যেমন ছিল, আর ওই দিকে ক্যাপিটাল আর যদি নিচে যায়, যেতেই পারে। কেউ কি মাথার দিব্যি দিয়েছে যে ক্যাপিটাল ওয়াই যেদিকে যাবে ক্যাপিটাল আর কেউ সেদিকে যেতে হবে? না তো, এদের অ্যারেঞ্জমেন্ট অন্যও হতে পারতো, বা এর মতন ফিক্স থাকতে পারতো, ক্যাপিটাল ওয়াই নিচে চলে যেতে পারতো, ক্যাপিটাল ওয়াই, মানে এরা অ্যাকচুয়ালি যুক্ত হয়, যুক্ত হয়ে বেমতন্তুতে এইভাবেও যুক্ত হতে পারে বা এইভাবেও যুক্ত হতে পারে, যেভাবে খুশি, যে কেউ ওপরে থাকতে পারে। তো কে কোন দিকে যাবে কারোর কোনো ঠিকানা নেই। তাই এখানে কেউ কোনো ক্রোমোজোমকে কিন্তু নিয়ন্ত্রণ করে না যে আমার সাথেই তোমাকে যেতে হবে। এখানে যে কটা জোড়া রয়েছে, ধরো সাপোজ 23 জোড়া, আমাদের মধ্যে 23 জোড়া ক্রোমোজোম থাকে, তো 23 জোড়ার মধ্যে যে কোনো মানে প্রতিটা জোড়ার যে কোনো ক্রোমোজোম যে কোনো দিকে যেতে পারে, ঠিক আছে? তাহলে এটাকে বলা হয় কি, স্বাধীন বিন্যাস। তাহলে এখানে যদি অ্যারেঞ্জমেন্ট এরকম হয় তাহলে ক্যাপিটাল ওয়াই এর সাথে কে আসছে, স্মল আর আসছে, তাহলে এরকম গ্যামেট হলো। আবার এদিকে স্মল ওয়াই এর সাথে ক্যাপিটাল আর আসছে, এটাও একটা গ্যামেট হলো। দেখো দু জোড়া নিয়েছি যেহেতু, এই দুটোর বাইরে, এই চারটে গ্যামেটের বাইরে আর কোনো পসিবিলিটিস হতে পারে না। যদি আমরা আরও এক জোড়া বাড়িয়ে দিতাম তাহলে কিন্তু পসিবিলিটিস আরও বেড়ে যেত। তাহলে এইখান থেকে আমরা ম্যাক্সিমাম কতগুলো ক্রোমোজোম, মানে কতগুলো গ্যামেট পাবো, ম্যাক্সিমাম এখানে আমরা 4টে গ্যামেট পাচ্ছি। কি কি, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর, ঠিক আছে? এই 4 রকমের গ্যামেট আমরা পাচ্ছি। ঠিক লিখলাম তো? হ্যাঁ ঠিক লিখেছি। তাহলে এই 4 প্রকার গ্যামেট আমরা পাচ্ছি, তাহলে এখান থেকেও 4 প্রকার গ্যামেট পাবো। 4 4-এ কতগুলো অপত্য তৈরি হবে, 16টা অপত্য তৈরি হবে। এই দেখো সেই 16টা অপত্য আমরা চেকার বোর্ড করেছি, এটাকে বলা হয় চেকার বোর্ড। একদিকে আমরা মেল আর একদিকে ফিমেল, এই দুটো দিয়ে দেবো। মেলের মধ্যেও এই 4টে গ্যামেট, দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর, এইদিকেও এই 4টেই লেখা হয়েছে। এই 4টে লিখে এটার সাথে এটার ক্রস করলাম, ক্রস করলে কি হচ্ছে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর লেখা হলো এখানে। এটার সাথে এটা চলে যাবে,
দুটোতেই ক্যাপিটাল ওয়াই, একটাতে ক্যাপিটাল আর একটাতে স্মল আর। তাহলে গুণ কিভাবে করছে, এটার সাথে এটা, এটার সাথে এটা, আবার এটার সাথে এটা, এটার সাথে এটা, এইভাবে পরপর পরপর গুণ করে বসাচ্ছে। টোটাল 16টা অপত্য হলো। তো মেন্ডেল দেখলো কি কি পাওয়া গেল, দেখা যাক কি কি পাওয়া গেল। একটা হলো কমপ্লিটলি বিশুদ্ধ হলুদ গোলাকার, কমপ্লিটলি বিশুদ্ধ। আমরা যদি জিনোটাইপ দেখি, জিনোটাইপ পরে দেখছি, আগে ফেনোটাইপ দেখে নিই। হলুদ গোলাকার কটা হলো, 9টা। এর মধ্যে দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9খানা হয়েছে হলুদ গোলাকার, ভালো কথা। সবুজ গোলাকার কটা হয়েছে, 1 2 3টে, 3টে সবুজ গোলাকার হয়েছে। হলুদ কুঞ্চিত কটা হয়েছে, 1 2 3, 3টে হয়ে যাচ্ছে হলুদ কুঞ্চিত। সবুজ কুঞ্চিত কটা হয়েছে, 1টা। তাহলে এদের ফেনোটাইপ বা বাহ্যিক বৈশিষ্ট্য কটা পেয়ে গেলাম, বাহ্যিক বৈশিষ্ট্য 9:3:3:1, এটা হয়ে গেল ফিনোটাইপিক বৈশিষ্ট্য। তো তুমি কি পরীক্ষার সময় এটা গুনবে, মুখস্থ করতে হবে। মুখস্থ ছাড়াও একটা রুলস আছে, বলছি আমি। আর জিনোটাইপ কতগুলো পেলাম, জিনোটাইপ কতগুলো পেলাম, তাহলে আমাকে দেখতে হচ্ছে, দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই সব কটা ক্যাপিটাল, আর আছে একটাও আছে, কোনোটার মধ্যে নেই, কোনোটার মধ্যে নেই। তাহলে এটা হয়ে যাচ্ছে একটা। তারপরে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, এর রয়েছে এটা দুটো রয়েছে। তো এইভাবে আমি কতক্ষণ গুনবো। তাহলে এর দেখবে একটা জিনোটাইপিক রেশিও রয়েছে বা জিনোটাইপিক অনুপাত, জিনোটাইপিক অনুপাত। এক সংকর জননের জিনোটাইপিক অনুপাত কত হয়েছিল, 1:2:1। ওটাকে দুবার গুণ করে দাও, দেখো এটা হচ্ছে শর্টকাট রুলস, 1:2:1। এটা এক সংকর জননে হয়েছিল, দ্বিসংকর জননে আমরা এদেরকে গুণ করব। কিভাবে গুণটা করে ম্যাম, দেখো এই যে 1, এই 1 দিয়ে 3টেকে গুণ করব। এই 1 দিয়ে 3টেকে গুণ করলে এই 1 দিয়ে 1কে 1 1 1 হচ্ছে, প্রত্যেকটার মাঝে ইস্টু দেবো রেশিও। এই 1 দিয়ে 2কে গুণ করলে 2 1 2, এই 1 দিয়ে 1কে গুণ করলে 1 1 1 হয়ে গেল। 1 দিয়ে 3টেকে গুণ, এবার 2 দিয়ে 3টেকে করো, 2 দিয়ে 1 1 2 1 2, 2 2 4, 2 1 2 হয়ে গেল। 2 দিয়ে সব কটাকে, 1 দিয়ে আবার 3টেকে করো, 1 2 1, যেটা বেরোলো এইটা হয়ে যাচ্ছে তোমার দ্বিসংকর জননের জিনোটাইপিক অনুপাত। দরকার আছে মুখস্থ করার, একদম মুখস্থ করার দরকার নেই। হ্যাঁ, তবে তোমরা অনেকে বলবে যে ম্যাম এটা বইয়ের সাথে পরপর মিললো না। পরপর মেলার কোনো দরকার নেই, কারণ আমি সবুজ গোলাকারকে আগেও লিখতে পারি, হলুদ গোলাকারকে পরেও লিখতে পারি। বইতে ধরো হলুদ গোলাকারকে আগে লেখা আছে, সবুজটাকে পরে লেখা আছে, আমি আগে পরে করতে পারি। রেশিও মানে যে তোমাকে পরপর পরপর অ্যারেঞ্জমেন্ট ঠিক করতে হবে তার কোনো মানে নেই। মানে তুমি জলের ক্ষেত্রে ধরো H2O, আমি যদি বলি H2O, এক্ষেত্রে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত 2:1। আমি যদি বলি অক্সিজেন আর হাইড্রোজেনের অনুপাত 1:2, ভোলাবে? তাই আগে পরের বিষয়টা কোনো ম্যাটার করছে না এখানে, ঠিক আছে? আগে পরের ব্যাপারটা ম্যাটার করছে না, এখানে ঠিকঠাক দিলেই হবে। বোঝা গেছে? তাহলে এটা আর মুখস্থ করার দরকার নেই। সেমভাবে যদি তোমার ফেনোটাইপিক অনুপাতও মুখস্থ না থাকে, এক সংকর জননের ফেনোটাইপিক অনুপাত ছিল 3:1, সেমভাবে 3:1কে দুবার গুণ করে দাও, 1 1 1, 3 1 3, 1 দিয়ে দুটোকে হয়ে গেল, 3 দিয়ে দুটোকে, 3 1 3 আর 3 3 9, বলো 9:3:3:1। এইভাবে কিন্তু আমরা গুণ করে বার করে ফেলতে পারি। তাহলে জিনোটাইপিক অনুপাত ফিনোটাইপিক অনুপাত পেয়ে গেলাম, এটা গেল মটর গাছের ক্ষেত্রে। আর সেম এখানে তোমাদের গিনিপিগের ক্ষেত্রেও দেখানো রয়েছে, কালো অমসৃণ আর একটা হচ্ছে সাদা মসৃণ, ঠিক আছে? এই দুটোর মধ্যে সেমভাবেই কিন্তু দ্বিসংকর জনন হচ্ছে। এবার দেখো, তাহলে এই দ্বিসংকর জনন থেকে মেন্ডেল কি সূত্র পেলেন? দ্বিসংকর জনন থেকে এটাই পাওয়া গেল যে নিকট সম্পর্কযুক্ত 2 বা ততোধিক জোড়া, মানে আমরা যদি 2-এর বেশি জোড়া নিই, তাহলে যে বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যগুলো রয়েছে, প্রলক্ষণযুক্ত 2টি জীবের যৌন জননের মাধ্যমে জনিত্রী জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ফ্যাক্টর বা জিনগুলো বা অ্যালিল, যেগুলো আর কি, অ্যালিলগুলো গ্যামেটের দ্বারা অপত্য জীবের সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও মিশে কেউ যায় না, বরং অপত্যের গ্যামেট গঠনের সময় প্রত্যেকটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ফ্যাক্টর বা জিনগুলো যেমন পরস্পর পৃথক হয়ে যায়, তেমন যে কোনো ফ্যাক্টরের সাথে স্বাধীনভাবে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। যেমন এদিকে ক্যাপিটাল ওয়াইয়ের সাথে যে ক্যাপিটাল আরকেই যেতে হবে তার কোনো মানে ছিল না। ক্যাপিটাল ওয়াইয়ের সাথে স্মল আরও যেতে পারে, ক্যাপিটাল আরও যেতে পারে, স্মল ওয়াইয়ের সাথে ক্যাপিটাল আরও যেতে পারে,
স্মল আরও যেতে পারে। তাই বলছে যতগুলো সম্ভাব্য বিষয় আছে যে কোনোটা কিন্তু হতে পারে এখানে। ক্লিয়ার? দ্বিসংকর জনন আমাদের কমপ্লিট। এবার চলে আসছে মেন্ডেল যে এই একসংকর জনন দ্বিসংকর জনন এত কিছু আবিষ্কার করলেন, তো অ্যাকচুয়ালি এই সবগুলো কি সব গাছের ক্ষেত্রেই খাটে বা সব প্রাণীদের ক্ষেত্রে খাটে? না, কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যতিক্রম দেখতে পাই। কি কি ক্ষেত্রে ব্যতিক্রম দেখতে পাই? দেখো, এই একটা মেন্ডেলের বংশগত সূত্রের বিচ্যুতি, এটাকে বলা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতাতে দেখা যাচ্ছে কি, আমরা লাল ফ্লাওয়ার নিয়েছি, রেড কালারের ফ্লাওয়ার, সন্ধ্যা মালতী গাছের ক্ষেত্রে এরকম দেখতে পাওয়া যায় রেড কালারের ফ্লাওয়ার, যেটার জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল আর, ঠিক আছে। এর সাথে আমরা ক্রস করব আর একটা সাদা রঙের ফুলকে, হোয়াইট ফ্লাওয়ার, এটা হয়ে যাচ্ছে স্মলার। এবার এদের মধ্যে যদি ক্রস করা হয়, এখান থেকে আমরা ক্যাপিটাল আর গ্যামেট পাচ্ছি, এখান থেকে স্মল আর গ্যামেট পাচ্ছি, তাহলে একটা ক্যাপিটাল আর একটা স্মল আর, এটা হওয়ার কথা ছিল। এবং এদের ফলে ক্যাপিটাল আর একজনকে প্রকট হওয়ার কথা ছিল, কিন্তু এখানে না একজন প্রকট হয় না, বরং এখানে কি হয়ে গেল, এখানে কিন্তু পিঙ্ক ফ্লাওয়ার, মানে দুটোর কোনো বৈশিষ্ট্য প্রকাশ পেল না, একটা মধ্যবর্তী বৈশিষ্ট্য প্রকাশ পেয়ে গেল, পিঙ্ক ফ্লাওয়ার হয়ে গেল। কেন পিঙ্ক হলো? কারণ মাতা পিতা কারোর মধ্যেই তো এই বৈশিষ্ট্যটা ছিল না, এটা নতুন বৈশিষ্ট্য হয়ে গেল। তাহলে এদের মধ্যে কোনো জিনই সম্পূর্ণভাবে প্রকট হতে পারলো না, অর্ধেক অর্ধেক প্রকট হলো। দেখবে বাইরে তোমরা রেড আর হোয়াইট কালার একসাথে মিক্স করলে সেটা পিঙ্ক হয়। তো এরা কি করলো, রেডের কিছুটা জিন প্রকাশ পেলো, হোয়াইট কিছুটা প্রকাশ পেলো, কেউই কমপ্লিটলি প্রকাশ পেলো না, যার জন্য এটাকে বলেছি কি আমরা অসম্পূর্ণ প্রকটতা, ঠিক আছে, বা ইনকমপ্লিট ডমিনেন্স। তবে মেন্ডেল ভাবলো যে যদি এরকমটাই হয় তাহলে কি এদের মধ্যে এই বৈশিষ্ট্যটা আর পুনরায় ফিরে আসবে না? মানে এই যে পিঙ্ক হয়ে গেল, এই পিঙ্ক ফ্লাওয়ার থেকে আমরা কখনো আর রেড ফ্লাওয়ার বা হোয়াইট ফ্লাওয়ার পাবো না? তাহলে দেখা যায় এদের মধ্যে সেলফ পলিনেশন করে। তাহলে এটা হচ্ছে F1 জেনারেশন, এবার আমরা F2 জেনারেশন করব। F2 জেনারেশন কিভাবে বার করব? তাহলে এখানে আমরা ক্যাপিটাল আর স্মল আর ইন্টু ক্যাপিটাল আর স্মল আর, তাহলে দুটো পিঙ্ক ফ্লাওয়ারকে আমরা এখানে নিলাম, দুটো পিঙ্ক ফ্লাওয়ারকে নিয়েছি। এখান থেকে কি কি গ্যামেট তৈরি হবে? একটা ক্যাপিটাল আর হবে, একটা স্মল আর হবে, এখানেও একটা ক্যাপিটাল আর একটা স্মল আর। যে কোনো গ্যামেটের সাথে মিলতে পারে। ক্যাপিটাল আর যদি হয় তাহলে কি দেখা যাচ্ছে, যেই ক্যাপিটাল আর একসাথে হয়েছে এরা আবার কমপ্লিট ডমিনেন্স দেখাচ্ছে, প্রকট দেখাচ্ছে, রেড ফ্লাওয়ার হয়ে গেল, ভালো কথা। এই আর এর সাথে যখন স্মল আরটা মিলছে তখন কি হয়ে যাচ্ছে, তখন হয়ে যাচ্ছে পিঙ্ক কালার। আবার এইটার সাথে, এই স্মল আর সাথে ক্যাপিটাল আর যখন মিলছে আবার হয়ে যাচ্ছে কি, পিঙ্ক ফ্লাওয়ার। আর লাস্টে এই স্মল আর সাথে স্মল আর যখন মিলছে হয়ে যাচ্ছে কি, হোয়াইট ফ্লাওয়ার। তাহলে এদের মধ্যে প্রত্যেকটা জিন কিন্তু আলাদা আলাদা রয়েছে, প্রত্যেকটা জিন নিজের বৈশিষ্ট্য কেউ কখনো হারায় না, কিন্তু কখনো কখনো হয়তো নিজে প্রকাশ পেতে পারে না, তখন কিন্তু একটা নতুন ক্যারেক্টার চলে আসে। তো এখানে দেখো সেই ঘটনাই হয়েছে, এটাকে বলা হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতা। তাহলে এক্ষেত্রে আমরা জিনোটাইপিক আর ফিনোটাইপিক অনুপাত কি পাবো? জিনোটাইপিক আর ফিনোটাইপিক অনুপাত, জিনোটাইপ আর ফিনোটাইপ অনুপাত দুটোই 1:2:1 হবে। কেন 1:2:1 হবে? দেখো, প্রথম জিনোটাইপ যদি বলি, ক্যাপিটাল আর একটা রয়েছে, এক লিখলাম। ক্যাপিটাল আর স্মল আর রয়েছে দুটো, দুই লিখলাম। স্মল আর রয়েছে একটা, এক লিখলাম। 1:2:1 জিনোটাইপ। ফিনোটাইপ মানে বাহ্যিক দিক থেকে আমরা কি দেখছি, একটা লাল ফুল 1, দুটো পিঙ্ক ফুল 2, একটা সাদা ফুল 1। তাহলে এক্ষেত্রে জিনোটাইপ আর ফিনোটাইপিক অনুপাত সেম হয়ে থাকে। এটা হয়ে গেল অসম্পূর্ণ প্রকটতা। কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? সন্ধ্যা মালতী গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বোঝা গেল? আচ্ছা, নেক্সট চলে আসছি মানুষের লিঙ্গ নির্ধারণ। মানুষের ক্ষেত্রে কিভাবে লিঙ্গ নির্ধারণ হয়? মানুষের টোটাল ক্রোমোজোম সংখ্যা কত বলো তো? এই যে একটা ডিপ্লয়েড কোষ, এটা একটা ডিপ্লয়েড কোষ, এর মধ্যে টোটাল 46 ক্রোমোজোম রয়েছে, মানে 23 জোড়া
23 জোড়া ক্রোমোজোম বর্তমান। মানুষের এক একটা কোষে 23 জোড়া ক্রোমোজোম বর্তমান। এই ক্রোমোজোমগুলোর মধ্যে 22 জোড়া হয়ে যায় কি অটোজোম, 22 জোড়া হয়ে যাচ্ছে কি অটোজোম, আর এক জোড়া হয়ে যাচ্ছে, এক জোড়া হয় কি অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এখান থেকে যখন এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে, এক্ষেত্রে মহিলা আর পুরুষদের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট থাকে। এটা ধরো মহিলাদের ক্ষেত্রে এই লাস্ট জোড়াটা আর পুরুষদের ক্ষেত্রে লাস্ট জোড়াটা আলাদা থাকে। পুরুষদের সাইন হয় এটা। মহিলাদের ক্ষেত্রে এক্স সেক্স ক্রোমোজোম কি থাকে? দুটো ক্রোমোজোমই থাকে, এক্স আর এক্স, দুটো ক্রোমোজোমই এক্স এক্স থাকে। পুরুষদের ক্ষেত্রে একটা থাকে এক্স, একটা থাকে ওয়াই ক্রোমোজোম। ঠিক আছে, এবার মহিলারা যখন গ্যামেট বানাবে, মহিলাদের ক্ষেত্রে যত ডিম্বাণুই তৈরি হোক না কেন, সব ডিম্বাণুর মধ্যে এক্সই যাবে, তাই না? সমস্ত ডিম্বাণু কি এক্স ক্রোমোজোম বিশিষ্ট হবে। আর এদিকে পুরুষরা দু রকমের গ্যামেট বানাবে, একটা এক্স গ্যামেট বানাবে আর কিছু ওয়াই গ্যামেট বানাবে। 50% এক্স গ্যামেট হবে, 50% ওয়াই গ্যামেট হবে। কারণ ওই সেম মিওসিস বিভাজন হবে, এক্স ক্রোমোজোম একদিকে চলে যাবে, ওয়াই ক্রোমোজোম একদিকে চলে আসবে, এটা নিয়ে একটা কোষ হয়ে যাবে, ওটা নিয়ে একটা কোষ হয়ে যাবে, মানে এটা একটা গ্যামেট, এটা একটা গ্যামেট। ঠিক আছে, তাহলে এইভাবে এখানে দুটো গ্যামেট তৈরি হলো। তাহলে এই মহিলার ডিম্বাণুর সাথে যদি পুরুষের এক্স ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু মিলিত হয়, তাহলে এক্স এক্স মিললে কি তৈরি হবে? কন্যা সন্তান হবে। মহিলার এক্স ক্রোমোজোমের সাথে পুরুষের ওয়াই ক্রোমোজোম শুক্রাণু যদি মিলিত হয়, তাহলে কি হয়ে যাবে? পুত্র সন্তান হবে। এভাবে কিন্তু মানুষের লিঙ্গ নির্ধারণ হয়। তাহলে মানুষের লিঙ্গ নির্ধারণ অর্থাৎ সন্তানের জেন্ডার কি হবে তা ডিপেন্ড করছে কার ওপর? তা ডিপেন্ড করছে পুরুষের ওপর। ঠিক আছে, তাহলে এটা গেল মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। নেক্সট কি হয়েছে? এবার আমরা জেনেটিক্স সম্পর্কে বললাম, এইবার পড়বো জেনেটিক্স সংক্রান্ত কয়েকটা রোগ। এই রোগগুলো সম্পর্কে জানতে হবে যে বংশ পরম্পরায় মা বাবারা যেমন তাদের বৈশিষ্ট্য আমাদেরকে দিচ্ছে, তেমনভাবে কিন্তু তাদের বংশে মানে জিনগত কোনো রোগ থাকলে সেই রোগটাও কিন্তু বংশ পরম্পরায় সন্তানদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। তো এইটাকেই বলা হচ্ছে বংশগত রোগ বা জিনগত রোগ। আর এই ধরনের রোগগুলো এক্স ক্রোমোজোম বাহিত হতে পারে, মানে কোনো রোগ এক্স ক্রোমোজোমে থাকতে পারে, সেই এক্স ক্রোমোজোমের মাধ্যমে সন্তানের মধ্যে ছড়িয়ে যেতে পারে, এক্স ক্রোমোজোম বাহিত। আর কি হতে পারে? ওয়াই ক্রোমোজোম বাহিত হতে পারে, যে বাবার ওয়াই ক্রোমোজোমে থাকলে বাবার ওয়াই ক্রোমোজোম তো ছেলের মধ্যে যাচ্ছেই, কারণ বাবার একটাই ওয়াই ক্রোমোজোম থাকে, সেটাই কিন্তু ছেলেদের মধ্যে যায়। তো বাবার মধ্যে যে সমস্ত ওয়াই ক্রোমোজোম সংক্রান্ত রোগ থাকবে ছেলের মধ্যে সেটা হবেই, অবশ্যই হবে। তাহলে ওয়াই ক্রোমোজোম বাহিত রোগ রয়েছে। আর কি রয়েছে? আর রয়েছে অটোজোম বাহিত রোগ। অটোজোম মানে বাকি 22 জোড়া যে ক্রোমোজোম রয়েছে সেগুলোকে বলা হয় অটোজোম। তাহলে অটোজোম বাহিত রোগ, 3 প্রকার বংশগত রোগ দেখতে পাওয়া যায়। এক্স ক্রোমোজোম বাহিত রোগের এক্সাম্পল যদি বলি আমি, হিমোফিলিয়া একটা রোগ, বর্ণান্ধতা একটা রোগ। এই দুটোই তোমাদের সিলেবাসে আছে, পড়তে হবে। হিমোফিলিয়া, বর্ণান্ধতা। ঠিক আছে, পড়বো আমরা। ওয়াই ক্রোমোজোম বাহিত রোগ, রোগ বলতে তেমন কিছু না, জাস্ট কানের লতিতে চুল, এটা ওয়াই ক্রোমোজোমে থাকে এই জিনটা। ঠিক আছে, কানের এই অংশে হেয়ার দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আর হয়ে যাচ্ছে অটোজোম বাহিত রোগ। অটোজোম বাহিত রোগ কি হয়ে যাচ্ছে? এক্সাম্পল থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া হয়ে যাচ্ছে অটোজোম বাহিত রোগ। তো আমাদের সিলেবাসে হিমোফিলিয়া, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া এই 3টে রোগ সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। চলো জেনে নিই। আচ্ছা, প্রথমেই রয়েছে অটোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ মানে থ্যালাসেমিয়া। আচ্ছা, অটোজোম বাহিত বুঝলাম, প্রচ্ছন্ন রোগ মানে? অটোজোম মানে এটা ধরো আমাদের 16 নাম্বার যে অটোজোম রয়েছে, 16 নাম্বার আর একটা রয়েছে 11 নাম্বার। আমাদের টোটাল কটা জোড়া? 23টা জোড়া ক্রোমোজোম। সেই 23টা জোড়ার 11 নাম্বার যে জোড়াটা রয়েছে ক্রোমোজোমের আর 16 নাম্বার যে জোড়াটা রয়েছে, এই ক্রোমোজোমে বিশেষ কিছু জিন থাকে, যেই জিনগুলো যদি অ্যাবসেন্ট থাকে তাহলে আমাদের থ্যালাসেমিয়া রোগ হয়। কেমন ম্যাম? আচ্ছা, 11 নাম্বার ক্রোমোজোমটাকে তোমাদের দেখাই। এটা ধরো 11 নাম্বার জোড়া,
আর এটা হয়ে যাচ্ছে আমাদের 16 নাম্বার জোড়া। তো এই 11 নাম্বার জোড়ার মধ্যে একটা জিন পাওয়া যায়, স্পেসিফিক জিন। এই জিনটার নাম হয়ে যাচ্ছে তোমার বিটা গ্লোবিন জিন। এই 11 নম্বরে থাকে বিটা গ্লোবিন জিন, আর 16 নম্বরে থাকে আলফা গ্লোবিন জিন। স্বাভাবিক অবস্থায় এই জিনগুলো প্রেজেন্ট থাকে। আলফা গ্লোবিন জিন যদি প্রেজেন্ট থাকে তাহলে এই জিনটা আলফা পলিপেপটাইড বানাবে, মানে আলফা প্রোটিন বানাবে, এটাকে বলা হয় আলফা পলিপেপটাইড। আর বিটা গ্লোবিন জিন প্রেজেন্ট থাকলে কি বানাবে? বিটা পেপটাইড বানাবে। তাহলে এই আলফা পেপটাইড আর বিটা পেপটাইড দিয়ে এই যে প্রোটিনটা তৈরি হলো, এই প্রোটিনটাকে বলা হয় হিমোগ্লোবিন। তাহলে এই যে অংশটা তৈরি হলো এটাকে আমরা কি বলবো? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কোথায় থাকে? আমাদের রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন প্রেজেন্ট থাকে। তো এই হিমোগ্লোবিন বানাতে লাগছে আলফা পেপটাইড, বিটা পেপটাইড। আর এইগুলো তখনই তৈরি হবে যখন আমাদের 11 আর 16 নম্বর ক্রোমোজোমে এই জিনগুলো ঠিকঠাক প্রেজেন্ট থাকবে। যদি অ্যাবসেন্ট থাকে, যদি অ্যাবসেন্ট থাকে তাহলে কি হবে? ধরো আমাদের একটা ক্রোমোজোমে বিটা গ্লোবিন জিন নেই, একটা ক্রোমোজোমে বিটা গ্লোবিন নেই আর একটা ক্রোমোজোমে আছে, তাহলে সেক্ষেত্রে থ্যালাসেমিয়া হবে, কিন্তু কম হবে। সেক্ষেত্রে সে বাহক হবে, থ্যালাসেমিয়া রোগের বাহক হবে, কারণ দুটোতেই যদি অ্যাবসেন্ট থাকে তখন সেটাকে বলা হচ্ছে থ্যালাসেমিয়া মেজর। যদি দুটোতেই অ্যাবসেন্ট থাকে কোনো জিন, তাহলে তো ধরো এই যে 11 নম্বর ক্রোমোজোমে ধরো বিটা গ্লোবিন জিন একদমই নেই, একটার মধ্যেও নেই, তাহলে সেই রকম থ্যালাসেমিয়াটাকে আমরা কি বলবো? বিটা থ্যালাসেমিয়া বলবো। যদি এই জিনটা যদি অ্যাবসেন্ট থাকে, টোটালি অ্যাবসেন্ট, তাহলে কি বলবো? বিটা থ্যালাসেমিয়া। যদি আলফা থ্যালাসেমিয়া অ্যাবসেন্ট থাকে, আলফা গ্লোবিন জিন যদি অ্যাবসেন্ট থাকে তাহলে কি বলবো? আলফা থ্যালাসেমিয়া। তাহলে থ্যালাসেমিয়া দু রকমের হয়। আলফা গ্লোবিন জিন না থাকলে আলফা পেপটাইড তৈরি হবে না, মানে হিমোগ্লোবিন, ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন তৈরি হবে, তার মানে আমাদের ঠিকঠাক শ্বাসবায়ু পরিবহন হবে না। আর যদি বিটা গ্লোবিন জিন প্রেজেন্ট না থাকে তাহলে বিটা পলিপেপটাইড তৈরি হবে না, তাহলেও হিমোগ্লোবিন ঠিকঠাক তৈরি হচ্ছে না, আমাদের রক্ত কমে যাচ্ছে, রক্তের মধ্যে আয়রন বেড়ে যায়, রক্তের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে, হিমোগ্লোবিনের পরিমাণ অনেক কমে যায়। তাহলে এই রোগটাকেই বলা হচ্ছে থ্যালাসেমিয়া। তাহলে থ্যালাসেমিয়া কয় প্রকার? দু প্রকার, আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া। আবার থ্যালাসেমিয়া মেজর মাইনর এইভাবেও কিন্তু ভাগ করা হয়। এখানে কি লেখা আছে? এখানে এই যে রোগ লক্ষণগুলো লেখা আছে, কি কি হয়? অতিরিক্ত আয়রন ও লোহা জমে যায়, হাড়ের অস্বাভাবিক গঠন, প্লীহার অতিবৃদ্ধি, প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি দেখতে পাওয়া যায়, হৃৎপিণ্ডের অসুখ দেখতে পাওয়া যায়, কারণ রক্ত ঠিকঠাক গঠিত না হলে ঠিকঠাকভাবে সংবহন হবে না, হৃৎপিণ্ডের প্রবলেম হবে। অ্যানিমিয়া মানে রক্তাল্পতা, রক্তের পরিমাণ কমে যায়, সেটা দেখা যায়। এই যে কারণ, আলফা থ্যালাসেমিয়ার কারণ হচ্ছে 16 নাম্বার ক্রোমোজোমে আলফা গ্লোবিন জিনের অনুপস্থিতি, আলফা গ্লোবিন জিনের অনুপস্থিতি। আর বিটা থ্যালাসেমিয়া কি হয়ে যাচ্ছে? বিটা থ্যালাসেমিয়া হয়ে যাচ্ছে 11 নাম্বার ক্রোমোজোমে কি? বিটা গ্লোবিন জিনের অনুপস্থিতি, বিটা গ্লোবিন জিনের অনুপস্থিতি হলো, থ্যালাসেমিয়া হলো। আচ্ছা, এবার চলে আসছে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। এক্স ক্রোমোজোম বাহিত রোগ মানে এগুলো বর্ণান্ধতা, হিমোফিলিয়া, এই জিনগুলো, এই রোগের জিনগুলো কোথায় থাকে? এক্স ক্রোমোজোমে প্রেজেন্ট থাকে। ঠিক আছে, তাহলে বর্ণান্ধতা এটাকে বলা হয় কালার ব্লাইন্ডনেস, মানে যে ক্ষেত্রে রোগী কি লাল এবং সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারে না। তাহলে এক্ষেত্রে কি লাল ও সবুজ বর্ণ চিনতে পারে না। তাহলে লাল বর্ণান্ধতা, লাল চিনতে না পারাকে বলা হচ্ছে লাল বর্ণান্ধতা, এটাকে বলা হয় প্রোটানোপিয়া। নাম, লাল বর্ণান্ধতাকে কি বলা হয়? প্রোটানোপিয়া বলা হয়। আর সবুজ বর্ণান্ধতাকে কি বলা হবে?
সবুজ বর্ণান্ধতাকে বলা হবে ডিউটেরানোপিয়া। ডিউটেরানোপিয়া। আবার কখনো কখনো কিছু ব্যক্তি নীল বর্ণের পার্থক্যও বুঝতে পারে না, সেটাকে বলা হয় নীল বর্ণান্ধতা। সেটাকে বলবো আমরা কি? ট্রাইটানোপিয়া। ট্রাইটানোপিয়া, ঠিক আছে, ট্রাইটানোপিয়া বলা হচ্ছে। তাহলে এই 3 ধরনের বর্ণান্ধতা দেখতে পাওয়া যায়। এগুলো, এই বর্ণান্ধতার জিনগুলো কোথায় থাকে? এক্স ক্রোমোজোমে থাকে। আর এই রোগে পুরুষরা বেশি আক্রান্ত হয়। কারা বেশি আক্রান্ত হয়? পুরুষরা বেশি আক্রান্ত হয়, কারণ পুরুষদের মধ্যে একটাই এক্স ক্রোমোজোম থাকে, আর সেই এক্স ক্রোমোজোম যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাদের রোগ হয়ে যায়। কিন্তু মহিলাদের মধ্যে দুটো এক্স ক্রোমোজোম থাকে, তার মধ্যে একটা ক্ষতিগ্রস্ত হলে মহিলাদের কিচ্ছু হয় না, দুটোই যদি ক্ষতিগ্রস্ত হয় তবে গিয়ে সেই মহিলার রোগ হয়। তাহলে এখান থেকে তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, এখান থেকে তোমাদের এরকম একটা প্রশ্ন আসতে পারে, ধরো দিয়ে দিল এরকম যে মাতা স্বাভাবিক বর্ণান্ধতার ক্ষেত্রে মাতা স্বাভাবিক এবং পিতা বর্ণান্ধ, পিতা বর্ণান্ধ, সেক্ষেত্রে, বা মাতা স্বাভাবিক না দিয়ে আমি বাহক করে দিই, বাহক, ঠিক আছে, মাতা বাহক এবং পিতা বর্ণান্ধ, সেক্ষেত্রে সন্তানের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত? বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত? কি বলেছে? মাতা বাহক। বাহক মানে দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে একটার মধ্যে কালার ব্লাইন্ডের জিন থাকবে, তাহলে এইটা স্বাভাবিক, আর এটা ধরো C+ মানে কালার ব্লাইন্ডের জিন রয়েছে এখানে, যেটার জন্য কালার সে চিনতে পারে না, তাই জন্য মা বাহক। বাহক মানে একটা এক্স ক্রোমোজোমে যদি জিন থাকে তাহলে মায়ের কিন্তু কিছু হবে না, কারণ এটা এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন। দুটোতেই যদি থাকে, কারণ এ প্রচ্ছন্ন অবস্থায় রয়েছে, এ প্রকাশ পেতে পারে না, দুটোতেই থাকলে তবে গিয়ে প্রচ্ছন্নটা প্রকাশ পায়। যেমন আমরা বেটে বৈশিষ্ট্য দেখলাম, একটার মধ্যে বেটের বৈশিষ্ট্য থাকলে মানে স্মলটি থাকলে কি প্রকাশ পায় না, দুটোতেই যদি স্মলটি থাকে তবে গিয়ে তার বৈশিষ্ট্যটা প্রকাশ পায়। তেমন কালার ব্লাইন্ডের যে জিনটা, এই জিনটা প্রচ্ছন্ন জিন, একে দুটোতেই থাকতে হবে তবে গিয়ে এর বৈশিষ্ট্য প্রকাশ পাবে। বোঝা গেছে? তাই জন্য মা কি হয়ে যাচ্ছে? বাহক। আর পিতা বলেছে বর্ণান্ধ, পিতার মধ্যে থাকেই তো একটা এক্স, ওয়াই এর মধ্যে তো আর বর্ণান্ধ জিন থাকবে না, তাহলে এক্স, আর সেটাই ক্ষতিগ্রস্ত, তাহলে পিতা অসুস্থ। এবার এক্ষেত্রে মায়ের দেহে যে ডিম্বাণু তৈরি হবে, কোনো কোনো ডিম্বাণুর মধ্যে এই সুস্থ এক্স যাবে, এটা একটা গ্যামেট হচ্ছে, কোনো কোনো ডিম্বাণুর মধ্যে এই এক্সটা মানে কালার ব্লাইন্ডের জিনটা সমন্বিত যে এক্স, এই এক্সটা দিয়েও কিছু ডিম্বাণু তৈরি হবে। তাহলে ডিম্বাণু এটা দিয়েও হতে পারে, ডিম্বাণু এটা দিয়েও হতে পারে। পিতার ক্ষেত্রে তো দুটো গ্যামেট হচ্ছে, কালার ব্লাইন্ডের জিন নিয়ে একটা শুক্রাণু আর একটা ওয়াই। তাহলে এক্ষেত্রে যে মেয়ে হবে, কন্যা সন্তান কোনগুলো হবে? এই সুস্থ এক্সটার সাথে যদি এই এক্সটা মেলে, তাহলে মেয়ে কি হয়ে যাচ্ছে? বাহক হচ্ছে, একটা মেয়ে বাহক হচ্ছে, বাহক কন্যা। এই সুস্থ এক্সটা দিয়ে সুস্থ ওয়াই যদি মিলিত হয় তাহলে সুস্থ পুত্র হয়ে যাচ্ছে, সুস্থ পুত্র হয়ে যাচ্ছে। এই এক্সটা কালার ব্লাইন্ডের এক্স ডিম্বাণু আর কালার ব্লাইন্ডের শুক্রাণু যদি মিলিত হয়, ভয়ঙ্কর কাণ্ড, হ্যাঁ, মানে বর্ণান্ধ কন্যা, দুটোতেই এসে গেছে, আর কিচ্ছু করার নেই, বর্ণান্ধ কন্যা। আর এইটার সাথে যদি এই ওয়াই মেলে তাহলে কি হয়ে যাচ্ছে? বর্ণান্ধ পুত্র, কারণ ছেলেদের তো একটা এক্স হলেই সে বর্ণান্ধ পুত্র হয়ে গেল। তাহলে এক্ষেত্রে যে জিনিসগুলো বেরোলো, একটা বাহক পেলাম, বাহককে আমরা সুস্থ হিসেবেই ধরবো, তাকে রোগাক্রান্ত ধরবো না, এ সুস্থ। তাহলে 4 জনের মধ্যে 2 জন অসুস্থ, 2 জন সুস্থ, তাহলে 50%, অর্ধেক লোকজন কি হলো? রোগাক্রান্ত হলো। 50% সন্তানের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। বোঝা গেল? এভাবে তোমাকে মাতা, এটা তুমি চেকার বোর্ড করেও করতে পারো, কিন্তু যদি যাদের এরকম ক্রস করতে প্রবলেম হয় তারা এরকম চেকার বোর্ড করে নেবে। চেকার বোর্ড করলে এই যে মায়ের দুটো এই পাশে দিয়ে দেবে, বাবার দুটো ক্রোমোজোম এই পাশে দিয়ে দেবে, যেটা যেদিকে খুশি দিতে পারো, দিয়ে গুণ করবে, এক্স এক্স, এই এক্সের সাথে এই এক্স, ঠিক আছে, এই এক্সের সাথে এই এক্স ওয়াই, আর এই এক্সের সাথে এই ওয়াই, এরকম চেকার বোর্ড করলেও বেরিয়ে যাবে তোমাদের যদি এরকম ক্রস করতে প্রবলেম হয়। তাহলে এভাবে মাতা বাহক দিক, সুস্থ দিক, স্বাভাবিক দিক, যেরকম খুশি দিক আমরা জিনোটাইপ বার করে নেব, সেটা বর্ণান্ধ হোক, হিমোফিলিয়া হোক, যাই হোক না কেন একই বেরোবে কিন্তু।
পিতাকে সুস্থ দিলে নর্মাল XY লিখবো, অসুস্থ দিলে এরকম লিখবো, ঠিক আছে। চলো, আর লাস্ট রয়েছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া সেম এক্স ক্রোমোজোম বাহিতই রোগ, এটাও এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন, যেমনটা বর্ণান্ধ দেখলাম তেমনটাই সেম, এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন। আর এই রোগটা হলে কি হয়, রক্ত তঞ্চিত হয় না, আমাদের কোথাও কেটে গেলে দেখবে কিছুক্ষণ পর রক্ত বন্ধ হয়ে যায়, কিন্তু এদের ক্ষেত্রে যাদের হিমোফিলিয়া আছে তাদের রক্ত বন্ধ হয় না, কারণ রক্ত তঞ্চন ঘটে না। তাহলে এদের কি হয়, রক্ত তঞ্চিত হয় না। কেন তঞ্চিত হয় না, কারণ রক্ততঞ্চন ফ্যাক্টর, আমাদের মধ্যে 13 রকমের রক্ততঞ্চন ফ্যাক্টর পাওয়া যায়, তার মধ্যে 2টো ফ্যাক্টর তৈরি করা জিন আমাদের থাকে এক্স ক্রোমোজোমের মধ্যে। আর এক্স ক্রোমোজোমে এই যে জিন দুটো রয়েছে, এই জিন দুটো যদি অ্যাবসেন্ট থাকে তাহলে ওই ফ্যাক্টরগুলো তৈরি করে না। তাহলে এই বেসিসে আমরা হিমোফিলিয়াকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া এ, আর একটা হয়ে যাচ্ছে হিমোফিলিয়া বি, হিমোফিলিয়া বি, ঠিক আছে। এটাকে ক্রিসমাস ডিজিজও বলা হয়, ক্রিসমাস ডিজিজ। আচ্ছা, আর একটা জিনিস এখানে বলে দিই, থ্যালাসেমিয়া যেখানে পড়েছি আমরা, থ্যালাসেমিয়াকে কুলির অ্যানিমিয়া বলা হয়, এই যে বিটা থ্যালাসেমিয়া। এবার আলফা থ্যালাসেমিয়া হোক বিটা থ্যালাসেমিয়া হোক, এটা মেজর মাইনর হতে পারে। মেজর কখন হবে, যখন দুটোতেই অ্যাবসেন্ট জিন, গ্লোবিন জিন দুটোতেই অ্যাবসেন্ট, তাহলে এটা হয়ে যাচ্ছে কি মেজর। যদি একটাতে আলফা জিন থাকে আর একটাতে অ্যাবসেন্ট থাকে, একটাতে যদি অ্যাবসেন্ট থাকে তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনর। এটা বিটার ক্ষেত্রেও আলফার ক্ষেত্রেও। তো বিটার ক্ষেত্রে মেজর বিটা থ্যালাসেমিয়াকে বলা হয় কুলির অ্যানিমিয়া, থ্যালাসেমিয়াকে বলা হয় কুলির অ্যানিমিয়া। প্রশ্ন আসে কুলির অ্যানিমিয়া কোন রোগকে বলা হয়, বিটা মেজর বিটা থ্যালাসেমিয়া বা বিটা থ্যালাসেমিয়া মেজরকে বলা হয় কুলির অ্যানিমিয়া। ডক্টর কুলি কিন্তু এই রোগটা আবিষ্কার করেছিলেন, তাই জন্য তার নাম অনুসারে এটাকে কুলির অ্যানিমিয়া বলা হয়। এটা বলা হয়নি তাই বলে দিলাম। আর লাস্টে হিমোফিলিয়া এ এক ধরনের, আর এটাকে বলা হয় ক্রিসমাস ডিজিজ। ক্রিসমাস নামক একজন লোকের দেহে এই রোগটা হয়েছিল, হিমোফিলিয়া বি। তাহলে এক্ষেত্রে কি, এক্ষেত্রে কোন ফ্যাক্টর তৈরি হয় না, 8 নাম্বার ফ্যাক্টর, 13টার মধ্যে যে 8 নাম্বার ফ্যাক্টর যার নাম হয়ে যাচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এখানে অনুপস্থিত থাকে, এটা অনুপস্থিত থাকে, যার ফলে হয় হিমোফিলিয়া এ। আর হিমোফিলিয়া বি হচ্ছে 9 নাম্বার ফ্যাক্টর, যেটাকে বলা হয় প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টর, এটা অ্যাবসেন্ট থাকলে হয়ে যাচ্ছে হিমোফিলিয়া বি। তো এই 2 রকমের হিমোফিলিয়া দেখতে পাওয়া যায়। এক্ষেত্রেও তোমাকে প্রশ্ন দিতে পারে যে মাতা হিমোফিলিয়ার বাহক, মায়েরা তো বাহক হতে পারে, কারণ একটা এক্সে যদি রোগের জিন থাকে, রোগের জিন মানে যার মধ্যে জিন অ্যাবসেন্ট সেটাই হচ্ছে রোগের জিন, তাহলে একটার মধ্যে যদি থাকে তাহলে সে বাহক হয়ে যাচ্ছে, আর পিতার মধ্যে তো একটা এক্স থাকলেই সেটা রোগাক্রান্ত হয়ে যাচ্ছে। তো হিমোফিলিয়া বর্ণান্ধতার রিলেটেড যে অঙ্কগুলো ওরকম অঙ্ক আসবে, তো যেরকম জিনোটাইপ প্রত্যেকটা সাজাতে হবে, সাজিয়ে কিন্তু অঙ্কটা করতে হবে যে কিভাবে কত % ছেলেমেয়েরা অসুস্থ হচ্ছে সেটা কিন্তু তোমাদের প্রশ্ন করবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হচ্ছে। আর লাস্ট হচ্ছে জেনেটিক কাউন্সিলিং। জেনেটিক কাউন্সিলিং আর কিছুই না, এটা একটু বলে দিই, জিন পর্যালোচনা করে, মানে আমাদের বংশে প্রত্যেকের জিন পর্যালোচনা করে একটা কাউন্সিলিং করা হয়, যার মাধ্যমে ভবিষ্যতে যে শিশুরা জন্মাবে তাদের জিন কেমন হতে পারে, তাদের জিনগত কোনো রোগ হতে পারে কিনা, বা কতটা সম্ভাবনা রয়েছে, এবং এই সম্ভাবনা অনুযায়ী যে পরামর্শ দান করা হয় যার ফলে আগামী দিনে সুস্থ স্বাভাবিক শিশু জন্মাতে পারে, এটাকেই বলা হয় জেনেটিক কাউন্সিলিং। তো জেনেটিক কাউন্সিলিং, বিবাহের পূর্বে এরকম জেনেটিক কাউন্সিলিং করে নিলে, ধরো কেউ বাহক রয়েছে, তাহলে সেই বাহকের যদি কোনো আক্রান্ত ব্যক্তির সাথে বিবাহ হয় তাহলে তো সেক্ষেত্রে সন্তানের মানে বংশগত রোগ হওয়ার চান্সেস বেশি হয়ে যায়। তো এক্ষেত্রে আমরা যদি একটু কাউন্সিলিং করে যদি এগোই তাহলে কিন্তু সেক্ষেত্রে পৃথিবীতে যে বংশগত রোগ কমানো যেতে পারে, ওই জন্যই জেনেটিক কাউন্সিলিং করা হয়ে থাকে। তো জেনেটিক কাউন্সিলিংয়ের যে গুরুত্বগুলো রয়েছে গুরুত্বগুলো পড়বে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই চ্যাপ্টার হলো কমপ্লিট। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। বুঝতে পারলে অবশ্যই প্রত্যেককে বলবো ভালো লাগলে অবশ্যই লাইক করবে,
ভিডিওটাকে, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, কারণ অনেকেই হয়তো জানো না এখানে তোমাদের রেগুলার বেসিসে কিন্তু ক্লাস আসছে। তাই রেগুলার ক্লাসগুলো করার জন্য বা রেগুলার এই ভিডিওগুলো পাওয়ার জন্য প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই বেল আইকন প্রেস করে রাখো যাতে নোটিফিকেশন এলেই তোমরা চ্যানেলটা দেখতে পারো। ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্তই। পরের দিন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এর পরবর্তী চ্যাপ্টার নিয়ে, যেটা হচ্ছে অভিব্যক্তি। তো সেখানেও কিন্তু আমরা কমপ্লিট একটা লেকচারে ওই চ্যাপ্টারটা কমপ্লিট করব। ঠিক আছে, তো থ্যাংক ইউ প্রত্যেককে দেখার জন্য।